আজকে ইউটিআইটি তে ওম নমঃ শিবায় হয়। স্বাধীন স্যারের মতো আবার এই ট্রেনের বাল্ব বলিস না। হ্যাঁ, কি স্বাধীন স্যার কি করেছে, ট্রেনের বাল্ব খুলেছে? আরে না 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 না, ইয়ার্কি মেরে বলেছে যে তোরা প্রজেক্ট করবি, ট্রেনের বাল্ব খুলে নিয়ে এসে বাড়িতে লাগানোর চেষ্টা করবি, যদি লাগাতে পারিস কিচ্ছু তাহলে হবে না, কারণ বিরাট 60 হার্জে প্রজেক্ট চলে হবে। না। ও চলে কোনোদিন, ওই জন্যই তো একবার বলেছে জ্বালাবি লাইট দেখবি কেটে যাবে। লাগানোর চেষ্টা করবি, যেটা সম্ভব না তাই বলেছে। হ্যাঁ, ওই জন্যই তো প্রজেক্ট, এটা বাড়ির ওয়্যারিং চেঞ্জ করবে, ঠিক 60 করেছে, হার্জের 110 সিস্টেম ভোল্ট, বসাবে। 110 ভোল্টের উপরে দিতে পারবি না নে। হ্যাঁ ওইটাই তো, ওই জন্যই বলে ইয়ার্কি মেরে বলেছে যে ট্রেনের বাল্ব চুরি করে নিয়ে স্যার এসে আপনি প্রজেক্ট বানাবে। আপনার বাড়ির পেছনে স্যার আইল্যান্ডটা খুব সুন্দর। আইল্যান্ডটা ভালো তো? হুম। হ্যাঁ স্যার। আরে অরিজিনালটা দেখলে আর দেখতে হবে না। অরিজিনালটা তোমরা দেখে গেছো স্যার, অরিজিনালটা তো দেখে গেছো স্যার। আচ্ছা দেখো, তো আজকে আমরা ইলুমিনেশনটা পড়বো, ঠিক আছে? তোমরা সাউন্ড ঠিকঠাক পাচ্ছ তো? আমার আজকে হেডফোনটা নেই, সাউন্ড অসুবিধা হলে বলবে। হ্যাঁ স্যার। না না স্যার, একদম ঠিকঠাক। দেখো দেখো তোমাদের প্রথমত একটু সিলেবাসটা নিয়ে বলে দিই, ঠিক আছে? তোমাদের আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে ইলুমিনেশনটা, ঠিক আছে? ইলুমিনেশনের মধ্যে যতটা সম্ভব হয় ততটা আমরা এগোবো। আর যতক্ষণ এই ব্যাকগ্রাউন্ড মিউজিক চলতে থাকবে, গান, এখানে কার্তিক পুজো চলছে, ঠিক আছে? আমাদের এখানে সারা দিন ব্যাপী চলে, ঠিক আছে? কোনো সীমা নেই এর। তো তোমাদের সহ্য করতে হবে। আমি ভেবেছিলাম যে সকালবেলা হয়তো বাজবে না, ও বাবা। না আমাদের স্যার ওইসব নিয়ে কোনো দরকার নেই। হুম। তো এই ইউটিএইচডি সাবজেক্টটার একটা গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট আমি তোমাদের বলি। সেটা হচ্ছে, ধরো আমরা দেখবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংকে বেসিক্যালি 4 টে ভাগে ভাগ করি। পাওয়ার সিস্টেমকে বেসিক্যালি, ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেমকে বেসিক্যালি 4 টে ভাগে ভাগ করি। একটা হচ্ছে জেনারেশন, তারপরে বলি ট্রান্সমিশন, তারপরে বলি ডিস্ট্রিবিউশন, আর লাস্ট স্টেজ হচ্ছে ইউটিলাইজেশন। ফার্স্ট স্টেজ হচ্ছে জেনারেশন, তারপর হচ্ছে ট্রান্সমিশন, তারপর কি বললাম বলো? ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন। আর লাস্ট কি বললাম? ইউটিলাইজেশন, ঠিক আছে? এইবার এই যে চ্যাপ্টারটা আমরা পড়ছি, এই যে সাবজেক্টটা আমরা পড়ছি, দিস ইজ অল পার্ট অফ আওয়ার, কোনটার মধ্যে বলো দেখি? এই 4টের মধ্যে কোনটার মধ্যে পড়বে? জেনারেশন স্যার। না দেখো, এটা ইউটিলাইজেশনের মধ্যে পড়ে, ঠিক আছে? ইলেকট্রিক্যাল এনার্জির ইউটিলাইজেশনের মধ্যে এটা পড়ে, ঠিক আছে? এবার ফার্স্ট নামটাই ওই জন্য দেখবে ইউটিলাইজেশন লেখা থাকে। ইউটিলাইজেশন মানে হচ্ছে ব্যবহার করবে। তো ইউটিলাইজেশনের মধ্যে মেইনলি আমরা কি কি কাজ করি? ট্র্যাকশন সিস্টেম, যেটা তোমাদের ট্রেনের মধ্যে দেখতে পাও, হিটিং, যে কোনো ইন্ডাকশন মানে ঘরের মধ্যে হিটিং, ইন্ডাকশন কুকারে রান্না করছো, হিটিং, ঠিক আছে? ড্রাইভস, ড্রাইভস মানে হচ্ছে ধরো ট্রেনগুলো যে মোটরগুলো চালাচ্ছে, ঠিক আছে? সেখানে একটা ড্রাইভিং মেকানিজম কাজ করছে, সেটা। ইউটিলাইজেশনের আরেকটা বড় পার্ট হচ্ছে ইলুমিনেশন, মানে লাইটিং করা, কোনো সিস্টেমকে লাইট দেওয়া। এইবার এই 4টে বেসিক পার্ট হচ্ছে ইউটিলাইজেশনের মধ্যে পড়ে। এবার এই এর মধ্যে সবার ফার্স্ট যে টপিকটা সেটা হচ্ছে ইলুমিনেশন, মানে লাইটিং, ঘরের রুমের লাইটিং। তো লাইটিং পড়ার জন্য, লাইট পড়ার আগে বেশ কিছু টপিক পড়তে হয়। এটা খুব ইজি সাবজেক্ট একটা, ঠিক আছে? ফার্স্ট অফ অল বলে রাখি, লাইট নিয়ে পড়তে হবে, লিউমিনাস ফ্লাক্স কি জিনিস পড়তে হবে, লিউমিনাস ইন্টেন্সিটি কি জিনিস পড়তে হবে, লুমেন কি জিনিস পড়তে হবে। দিস আর অল আমাদেরকে আস্তে 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 একটা একটা করে আমরা এই জিনিসগুলো সব কটাই পড়বো, ঠিক আছে? দিস আর ভেরি ইজি, ঠিক আছে? যখন আমরা পড়তে থাকবো তখন দেখবে এগুলো তোমাদের আরো ক্লিয়ার হতে থাকে। মেজরলি এখান থেকে যে কোশ্চেন গুলো আসে, কিরকম কোশ্চেন আসে? এই যে ডেফিনেশন গুলো আছে, ডেফিনেশন গুলো জিজ্ঞেস করে, খুব ইজি। ডেফিনেশন গুলো জিজ্ঞেস করে, আর হয়তো ইউনিট গুলো জিজ্ঞেস করে, 1 নম্বর। 2 নম্বর যেটা জিজ্ঞেস করে মেনলি, সেটা হচ্ছে এই ল অফ ইলুমিনেশন, ইনভার্স স্কয়ার ল যেটা আছে, সেখান থেকে তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করে ইনভার্স স্কয়ার লটা কি, এবং সেটাকে কাজে লাগিয়ে প্রবলেম দিতে পারে, ঠিক আছে? এখানে ওরা আগে থেকে বলে দিয়েছে নো নিউমেরিক্যাল, তো তোমাদের প্রবলেম আসবে না। বিটেকে জেনারেলি প্রবলেমটা আসে। আর অ্যাপ্লিকেশনের দিক থেকে যে পার্টটা জিজ্ঞেস করে সেটা হচ্ছে কত রকমের লাইট হয়। যেমন ধরো আমরা বর্তমান দিনে যে লাইটটা বেশি ইউজ করি সেটাকে কি বলে? আমরা কোন লাইট বেশি ইউজ করি? এলইডি। হুম। এলইডির আগে কি ইউজ হতো? স্যার ওই সিএফএল। ভ্যাকিউম সব ওইসব। সিএফএল। সিএফএল। সিএফএল এর আগে দেখবে ওই যে তুমি যদি কোনো বড় রাস্তার ধার দিয়ে যাও, দেখবে ওখানে হলুদ হলুদ আলো দেখতে পাও তো?
হ্যাঁ স্যার। ওইগুলো কি স্যার হবে ওই বলো তো? আর্টিফিশিয়াল লাইট গুলো যেগুলো হ্যাঁ স্যার হ্যাঁ ভ্যাকিউম। ভ্যাকিউম না, এই যে মার্কারি ভেপার ল্যাম্প, এই সোডিয়াম ভেপার ল্যাম্প আর মার্কারি ভেপার ল্যাম্প, এইগুলো বেসিক্যালি আমরা দেখতে পাই। যে সোডিয়াম ভেপার ল্যাম্প লেখা আছে বা মার্কারি ভেপার ল্যাম্প লেখা আছে, এগুলো বেসিক্যালি আমরা দেখতে পাই। ঠিক আছে, তো সোডিয়াম ভেপার ল্যাম্পের একটা এক্সাম্পল দিচ্ছি। দেখবে তুমি যদি কোনো জামা কাপড়ের দোকানে ঢোকো, দেখবে একটা সাদা রঙের টিউব, সাদা রঙের ওরা লাইট ঝুলিয়ে রাখে, যেটাতে লাইট খুব ডিস্টর্ট হয়ে যায়, মানে অবজেক্টের অরিজিনাল কালারটাকে আইডেন্টিফাই করা পসিবল হয় না। খেয়াল করে দেখেছো? তুমি হ্যাঁ এক স্যার রঙের দেখেছি, পুরো জিনিসটা পুরো লাইটটা সাদা। হ্যাঁ, এবার তুমি কিনতে গেছো এক কালার আর পেয়ে গেছো আর এক, গল্পটা বুঝতে পারছো কি? তুমি ভেবেছো ডিপ ব্লু কালারের গেঞ্জি কিনতে গেছো, তোমার ছবিতে মানে ওই ওই আলোতে দেখে মনে হচ্ছে লাইট ব্লু, কিন্তু ঘর থেকে যখন বাইরে বার করে নিয়েছো তখন মনে হচ্ছে ডিপ ব্লু। এটা হয়েছে কখনো তোমাদের সাথে জামা কাপড় কেনার ক্ষেত্রে? দেখো, মানে লাইটিং এর জন্য কিন্তু কালারের শেডিং চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, সেইটা করতে পারে হচ্ছে সোডিয়াম ভেপার ল্যাম্প। ওই যে লাইটের জন্য কালারের ইয়েটা চেঞ্জ হয়ে যায়, ডিকালারেশন হয়, সেটা কিন্তু সোডিয়াম ভেপার ল্যাম্প করতে পারে। ঠিক আছে, আর মার্কারি ভেপার ল্যাম্প গুলো বেসিক্যালি রাস্তায় রোড হতো আগে, আর যখন কোনো প্লান্টে যাবে, প্লান্ট মানে হচ্ছে ধরো কোনো পাওয়ার সিস্টেম, কোনো ইয়েতে গেছো, এই যে আমাদের থার্মাল পাওয়ার প্ল্যান্ট গুলোতে গেছো, বা কোনো যে কোনো রকম প্লান্টে ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে মার্কারি ভেপার ল্যাম্প আমরা ইউজ করে থাকি। স্যার ওই যে কোনো হ্যালোজেন লাইট গুলো কি স্যার ওই যে সেই না, ইউজ করা হ্যালোজেন গুলো নয়। আরে যে লাইট গুলো রাস্তায় দেখিস নি, বড় বড় গাম্মা মতন, বড় বড় অনেকক্ষণ জ্বলতে সময় নেয়। হলুদ আলো বেরোয় যেগুলো দিয়ে, স্ট্রিট লাইট গুলো দেখবি আগে দেয়া থাকতো, স্ট্রিট লাইট দেখবি গুলো যেগুলো হলুদ আলো বেরোয়। আচ্ছা বুঝতে পেরেছি, এবার বুঝতে পেরেছি ওই আমাদের মোড়ে যেটা আছে। ঠিক আছে স্যার, হ্যাঁ, বুঝতে পেরেছি। হলুদ আলোটা হচ্ছে মার্কারি ভেপার ল্যাম্প। ঠিক আছে, আর ওই যে জামা কাপড়ের কালার চেঞ্জ করে দেয় দোকানে যেগুলো থাকে, সেইগুলো হচ্ছে তোমার সোডিয়াম ভেপার ল্যাম্প। ঠিক আছে, তো এইটা হচ্ছে ইলুমিনেশনের মধ্যে পড়বো, আর মেটাল হ্যালাইড ল্যাম্পস আরো অনেক কিছু আছে সেগুলো পড়বো। এরপরে আমরা ইলেকট্রিক্যাল হিটিং এর কিছু পোর্শন দেখবো। ঠিক আছে, ইলেকট্রিক্যাল হিটিং এর কতগুলো টাইপ হয়, কোন টাইপটা আমরা বেসিক্যালি ইউজ করে থাকি, এবং কি ধরনের প্লান্টে এই ধরনের হিটিং গুলো ইউজ করা হয়। ঠিক আছে, সেইগুলো আমরা দেখবো। তো এখানে তার একটা লিস্ট আউট করা আছে, তোমাদের সিলেবাসে এগুলো রয়েছে। ঠিক আছে, তো এগুলো আমরা পড়বো। নেক্সট যেটা পার্ট আছে ড্রাইভস এর মধ্যে, দেখো ফার্স্টের এখানে দেখো ড্রাইভস লেখা আছে। এই ড্রাইভস এর মধ্যে যত রকমের ড্রাইভ হয় বেসিক্যালি আমরা হচ্ছে বেল্ট ড্রিভেন ড্রাইভ। বেল্ট ড্রিভেন ড্রাইভ মানে হচ্ছে এইরকম একটা, দেখো তোমার সাইকেলে কি থাকে, চেন থাকে না? থাকে তো, এরে থাকে কি থাকে না হ্যাঁ সাইকেলের? সাইকেলের চেনটা হচ্ছে একটা বেল্ট ড্রিভেন ড্রাইভ। সাইকেলের চেনটা যদি কেটে যায় তাহলে গাড়ি এগোবে? না স্যার। এগোবে না তো। তো দিজ আর অল বেল্ট ড্রিভেন ড্রাইভস। তুমি যদি দেখো, এই বেল্টের সিস্টেম কিন্তু সব জায়গাতে আছে। এই বেল্ট ড্রিভেন ড্রাইভের একটা এক্সাম্পল হচ্ছে কনভেয়ার্স। কনভেয়ার গুলো কি করে, ওই যে লোহাগুলো, এই কয়লাগুলো যেগুলো পড়েছিল পাওয়ার প্ল্যান্টে, সেই পাওয়ার প্ল্যান্টের কয়লাগুলোকে একটা হাইট থেকে, একটা লেভেল থেকে আরেকটা লেভেলে নিয়ে যায়, ট্রান্সফার করে করে কনভেয়ার বেল্টের থ্রু দিয়ে এরকম ভাবে তুলে নিয়ে যাওয়া হয়। ঠিক আছে, কনভেয়ার বেল্ট কিছুই নয়, এই সাইকেলের টায়ারের মতো, সাইকেলের দুটো ইয়ের মতো, চেনের মতো। এইখানে একটা মোটর আছে, এখানে একটা মোটর আছে, সেই মোটর দুটো কি করে, এই উপরে থাকা যে চেনটা আছে সেই চেনটাকে রোটেট করা এইভাবে, আর এই উপরে তুমি মালগুলো এসে ফেলো, আর মালগুলো একদিক থেকে অন্যদিকে চলে যায়। ঠিক আছে, তো এইরকম ড্রাইভস সম্বন্ধে আমরা একটু আইডিয়া নেবো। তারপর ধরো তোমরা এলিভেটর তো পড়েছো, লিফটে উঠেছিস তো রে? হ্যাঁ হ্যাঁ স্যার। এলিভেটর আর লিফট একই। ঠিক আছে, আর হয়েস্ট হচ্ছে যেগুলো দেখবি, ক্রেন, ক্রেন দেখেছিস তো? ক্রেন কোনগুলো বলতো? স্যার, বড় বড় এই মাল স্যার তোলে। করা এই লম্বা মালগুলো, দিজ আর ক্রেনস। এখানে সে কিছু একটা ঝোলানো, একটা দিকে কিছু একটা ঝোলানো থাকে, আর এই হ্যান্ডেলটা ঘোরায়, এখানে একটা গাড়ির মতো থাকে। এবার এই লোকটা কি করে, এই হ্যান্ডেলটাকে এদিকে এদিকে ঘোরায়, এদিকেও ঘোরাতে পারে ওদিকেও ঘোরাতে পারে। সেই উপরে যখন তোরা কখনো ওই যখন রেলের কাজ হয় তখন দেখেছিস, ওই রেলের যে ব্রিজ গুলো তৈরি করে, ওই সেকশন গুলোকে ওরা উপরে চাগিয়ে তুলে রাখে, জয়েন করায়। হ্যাঁ স্যার, ওই তো ক্রেনের মাধ্যমে। ক্রেনের থ্রু দিয়ে করে না, এগুলো ক্রেন। ঠিক আছে, তো এই ড্রাইভ গুলো সম্বন্ধে আমরা একটু পড়বো। এবার ট্রাকশন সিস্টেমটা কি? ট্রাকশন সিস্টেমটা বেসিক্যালি হচ্ছে রেলওয়ে কিভাবে চলে,
ঠিক আছে, রেলের মধ্যে কি কি কম্পোনেন্টস আছে, ঠিক আছে, তো সেই ব্যাপারগুলো আমরা সেখানে দেখবো, এবং রেলের মধ্যে কি কি মোটর ইউজ করা হয়, রেলের ড্রাইভটার জন্য কি কি মোটর ইউজ করা হয়। লাস্ট যেটা আছে সেটা হচ্ছে এর একটা কোলাবোরেশন বা সবকিছু একসাথে একটা জায়গায় নিয়ে আসা হয়, যে 4টে পার্ট আমরা পড়েছিলাম। তো ওই ইউটিলাইজেশন, ট্রাকশন, হিটিং আর ড্রাইভস এর 4টে পার্টকে কোলাবোরেট করে তাদের যে কি বলবো কি কি লজ আছে মানে হচ্ছে ধর ইলেকট্রিক্যাল এনার্জির জন্য কি মানে এই সিস্টেমস গুলোতে কি কি লজ আমাদের গভর্নিং আছে, যেমন আইএস বলে এগুলোকে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বলে, কি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস রয়েছে, এইগুলো নিয়ে একটু পড়াশোনা আমাদেরকে করতে হবে, ঠিক আছে। এইবার তোমরা ঠান্ডা মাথায় যে জিনিসটা বলবো সেই জিনিসটা খুব ভালো করে বুঝবে, ঠিক আছে। দেখো, তোমার হাতে যদি একটা টর্চ থাকে, টর্চের সুইচটা অন করলে টর্চ দিয়ে কি বেরোয় বলো? টর্চের সুইচ থাকলে তুমি টর্চের সুইচটা যদি অন করো, ঠিক আছে, তাহলে টর্চ দিয়ে কি বেরোবে? আলোক লাইট। লাইট বেরোবে, কারেক্ট। তুমি যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হও তাহলে কিন্তু আর লাইট বেরোবে না। কি বললাম? লাইট তাহলে স্যার রে বেরোবে। কাদের জন্য বেরোবে? যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নয়। আর যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তাদের জন্য কি বেরোবে বলো? স্যার আলোক রশ্মি। না, তাদের স্যার, জন্য রে বেরোবে বেরোবে। হচ্ছে লুমেন, ঠিক আছে, তাদের জন্য বেরোবে হচ্ছে লুমেন। তা তোমরা কি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তো? কি গো, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। যে তোমরা যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হও, তোমাদের জন্য একটা সোর্স বা যে কোনো জায়গা থেকে যে লাইটটা বেরোচ্ছে সেই লাইটের যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটাকে তোমরা কি বলবে? লুমেন বলবে। দ্য অ্যামাউন্ট অফ লাইট দ্যাট ইজ কামিং আউট অফ এ সোর্স ইজ কল্ড অ্যাজ লুমেন। তাহলে লুমেনটা কি জিনিস? অ্যামাউন্ট অফ লাইট কামিং আউট অফ এ সোর্স, ঠিক আছে। এবার দেখো, তোমাদের বাড়িতে যদি কোনো সিএফএল ল্যাম্প থাকে বা এলইডি ল্যাম্প থাকে, হাতের কাছে যদি থাকে, সেটাকে একটু হাতে নিয়ে দেখো যে সেখানে কত লুমেন লেখা আছে। সেই লুমেনটা তার মানে কি কি বোঝায় বলো তো? লুমেনটা অ্যাকচুয়ালি তাহলে কি বোঝাচ্ছে? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যেটাকে লুমেন বলছে সেটা অ্যাকচুয়ালি কি? স্যার ফোটন কণার স্রোত যেটাকে বলে। না, এটা ফোটন কণা সত্য বটেই। অ্যামাউন্ট অফ লাইট, কত পরিমাণ লাইট বেরোচ্ছে। তুমি যখন লাইট বলছো, লাইটটাকে তো কোয়ান্টিফাই করে বলছো না। ভালো করে বোঝো আমি কি বলতে চাইছি। তুমি যখন বললে যে একটা ইয়ে থেকে কি বলে টর্চ লাইট থেকে লাইট বেরোচ্ছে, তুমি কি লাইটটাকে কোয়ান্টিফাই করে বললে কত পরিমাণ লাইট বেরোচ্ছে? তুমি কি বললে 1 কেজি লাইট বেরোচ্ছে, 2 কেজি লাইট বেরোচ্ছে, 3 কেজি লাইট বেরোচ্ছে? মানে তুমি কি তার একটা ইউনিট দিলে কি তার সাথে দিলে না? তো দেখো কি বললাম, বুঝতে পারছো? তোমরা যখন বলো যে একটা সোর্স থেকে লাইট বেরোচ্ছে, তুমি লাইটের পরিমাণটাকে তো আইডেন্টিফাই করো না, ঠিক কি ঠিক না? দেখো, তো লাইটের পরিমাণটাই হচ্ছে আমার কাছে লুমেন, ঠিক আছে। কত পরিমাণ লাইট বেরোচ্ছে সেটা হচ্ছে আমার কাছে লুমেন। ধরো কিছু কিছু জায়গায় লেখা আছে 1000 লুমেন, ঠিক আছে। যেমন তুমি যদি এখন সূর্যের আলো বেরোচ্ছে, সূর্যের আলো তুমি এখন বাইরে দেখতে পাচ্ছ, সূর্যের আলোটাকে যদি তুমি মাপো, সূর্যের আলোটাকে জেনারেলি 1 লাখ লুমেনের কাছাকাছি ধরা হয়, ঠিক আছে। 1 লাখ লুমেন এরকম একটা অ্যামাউন্ট ধরা হয়, মানে সব থেকে লার্জেস্ট লুমেন যেটা পসিবল সেটাকে সূর্যের আলোটাকেই ধরা হয়, ঠিক আছে। যত মানে সব থেকে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ইলুমিনেশন কিন্তু সূর্যের আলোই হয়। এবার আমাকে বলো দেখি যে সূর্যের আলোর যে কালারটা সেটা কি কালার বলতে পারবে? স্যার সাদা। না, সাদা নয়। এক চড় মারবো, সাদা। স্যার আরে না, সাদা অনেক নয়। কটা কালার বেরাতে। সাদা নয়, স্যার বেনিয়া বেনিয়াসও সহ কালার কালার। স্যার। স্যার 7খানা কালারই। 7খানা কালারের কম্বিনেশন, দ্যাট ইজ কারেক্ট। ওই তো বললাম স্যার, বেনিয়াসও কালার। আরেকটু অন্যভাবে বলো। এটা তুমি ঠিকই বলেছো, একদমই ঠিক বলেছো। দেখবে কালারটার মধ্যে একটা ইয়েলোইশ টিন্ট আছে, মানে ইয়েলোর কাছাকাছি, মানে ওই ওয়ার্ম যেটা বলে ওইটা কি? হ্যাঁ ওই ওয়ার্ম হয়ে যায় অনেক সময় ছবি তোলার এডিটের সময়, ওয়ার্মের ওইটাই কি? না, ওয়ার্মেট ওটা নয়। আমি বলতে চাইছি যে কালারের যে নেচারটা, তুমি যে
ন্যাচারাল, হ্যাঁ বলতে পারো খানিকটা, খানিকটা বলতে পারো, খানিকটা বলতে পারো। আমি বলতে চাইছি জেনারেল সেন্সে আমরা যে সানলাইটটা দেখি সেই কালারটা নিয়ার টু ইয়েলো, ইয়েলো কালার। মানে আমাদের দেখবে ওই জন্য তোমাদের মোবাইলে দেখেছো একটা রিডিং মোড থাকে, মোবাইলে রিডিং মোড থাকে তো? হ্যাঁ স্যার। তো রিডিং মোড যখন অন করো তখন কালারটা কি হয়ে যায়? ইয়েলোইশ হয়ে হলুদ যায়। হয়ে যায়। ইয়েলোইশ হয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েলোইশ। তো ইয়েলোইশ হয়ে যাওয়ার কারণটা হচ্ছে ইয়েলো কালারটা আমাদের চোখের উপর স্ট্রেস কম ফেলে। সূর্যের আলোটাও ইয়েলোইশ কালার, ওই জন্য দেখবে সূর্যের আলোটা কিন্তু আমাদের চোখের উপর স্ট্রেস কম ফেলে। সব থেকে পারফেক্ট লাইট হচ্ছে আমাদের বাইরের সূর্যের আলো, ওর থেকে পারফেক্ট আলো কিছু হয় না। ঠিক আছে, এবার এটা হয়ে গেল ফার্স্ট অ্যাসপেক্ট অফ লাইট। ঠিক আছে, তা তোমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কি বলবে? লাইটকে এবার থেকে লুমেন হিসাবে বলবে, এবং কত লুমেন সেই পরিমাণটাও তোমরা জানবে। তো তোমাদের ফার্স্ট টাস্ক হচ্ছে তোমরা একটু তোমাদের বাড়িতে যে সিএফএল ল্যাম্প, এই এলইডি লাইটটা আছে, যে কোনো লাইট 9 ওয়াট, 7 ওয়াট, 6 ওয়াট, তোমরা সবাই আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করে জানাবে যে তোমাদের বাড়িতে যে লাইট আছে সেটাতে লাইটের লুমেন আউটপুট কত আছে, কত লুমেন লেখা আছে। মানে তোমাদের বাড়িতে যে বাল্বটা লাগিয়েছো এলইডি লাইটটা, তার লুমেন আউটপুট কত আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তোমার সেই লুমেন আউটপুটে কত ওয়াটেজ লেখা আছে। ঠিক আছে, ওয়াটেজের রেসপেক্টে লুমেন আউটপুটটা আসে। যত বেশি ওয়াটেজ হয় তত তোমরা দেখেছো লাইটের পরিমাণটা বেড়ে যায়। তার মানে দের ইজ এ ডাইরেক্ট রিলেশনশিপ উইথ ওয়াটেজ উইথ রেসপেক্ট টু লুমেন আউটপুট। মানে কতটা ওয়াটেজ সে কনজিউম করবে তার সঙ্গে লুমেন আউটপুটে একটা প্রপোর্শনেট রিলেশনশিপ আছে। মানে যত লাইট বাড়বে তত ওয়াটেজও বাড়বে। যেমন দেখবে আমরা যেগুলোকে 0 ওয়াট বলি সেগুলোতে লাইট খুব কম পাওয়া যায়, রাত্রিবেলা ঘুমানোর সময় জ্বালানো হয়। আর যত সেটা বাড়তে থাকে, মানে যত তুমি ওয়াটেজ বাড়াতে থাকো তত কি হয়, লাইট আউটপুট বাড়তে থাকে। তো তোমরা তোমাদের ঘরে যে এলইডি লাইটটা ইউজ করছো সেই এলইডি লাইটের লুমেন আউটপুট আর ওয়াটেজটা লিখবে কমেন্টে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে লিখবে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই লাইটটা তো আমার কি কাজে আসবে? এই লাইটটা ধরো এখানে আমি একটা টর্চের জায়গায় যদি বলি যে আমি একটা ঘরে বসে রয়েছি, ধরো দেবজ্যোতি পড়তে বসেছে এখানে। ঠিক আছে, ধরো এটা দেবজ্যোতি পড়তে বসার টেবিল, দেবজ্যোতির লাইট হচ্ছে এইটা। ঠিক আছে, এটা সুন্দর হলো না যদিও, তবু ধরে নাও দেবজ্যোতির বাড়িতে এরকম একটা লাইট আছে। উঠতে পারছে স্যার, এই অনেক লাইট। হ্যাঁ, এবার এই লাইটটা যখন দেবজ্যোতির টেবিলে পড়বে, ঠিক আছে, এই লাইটটা যদি দেবজ্যোতির টেবিলে পড়ে তাহলে একটা আলাদা ব্যাপার হবে। আর ধরো ফর এক্সাম্পল আমি বলছি দেবজ্যোতির বাড়িতে এখানে একটা টিউব লাগানো আছে। ঠিক আছে, তো এই টিউবের জন্য তো কিছু আলো হবে, যদিও টিউবটা জ্বালিয়ে পড়ে তাহলে টিউবের জন্য কিছু আলো বেরোবে। ঠিক আছে, এবার দেবজ্যোতি ধরো এরকম একটা জায়গায় বসে আছে, এই মাঝখানে বসে পড়তে বসেছে, এইখানে পড়তে বসেছে। একটু ছোট করে আঁকলাম দেবজ্যোতিকে। ঠিক আছে, দেবজ্যোতি চশমা আছে না? চশমা নেই দেবজ্যোতি। ঠিক আছে, না স্যার, ব্যাটারি। এবার আমাকে বলো যে এই যে লাইট সোর্সটা আমি ব্যবহার করেছি আর এই যে লাইট সোর্সটা সেপারেটলি ব্যবহার করেছি, এই দুটোর মধ্যে কি কোনো কারণ আছে আমরা কেন একটা টেবিল ল্যাম্পকে ব্যবহার করি পড়তে বসার সময়? আবার কিছু কিছু জায়গায় ধরো টেবিল ল্যাম্প আমরা ব্যবহার করি না, ডাইরেক্ট এই লাইটে পড়ি। তো টেবিল ল্যাম্পের রিজনটা কি? হোয়াই টেবিল ল্যাম্প ইজ ইউজড? স্যার ভালোভাবে ফোকাসটা পড়ে লাইটে। ভালোভাবে প্রকাশটা করে, এটা তো একটা পয়েন্ট। আর কিছু? স্যার মানে লাইটটা যদি পেছনেটা একটা, আমার তো শ্যাডোটা পড়ে যাচ্ছে না বইয়ের ওপর। হ্যাঁ, তুমি লাইটটাকে এদিকেও ধরতে পারো। ও আচ্ছা। আর কিছু? তো মেন পয়েন্ট হচ্ছে ঠিকঠাক লুমেন পাওয়ার জন্য স্যার। হ্যাঁ বলো। স্যার ঠিকঠাক লুমেনটা পাওয়ার জন্য স্যার। ঠিকঠাক লুমেন পাওয়ার জন্য, এক্স্যাক্টলি। মানে তুমি যখন পড়াশোনা করবে তখন কি এরকম খুদে খুদে লেখা পড়বে? তো খুদে খুদে লেখা পড়ার জন্য তোমার একটা প্রপার ইলুমিনেশন স্ট্যান্ডার্ড আছে। ঠিক আছে, সেই ইলুমিনেশন স্ট্যান্ডার্ডটা হচ্ছে 300 লাক্স। ঠিক আছে, 300 লাক্স হচ্ছে একটা ভ্যালু, যে ভ্যালুর লাইট তোমার এখানে দরকার রয়েছে। যদি না থাকে, তোমার যদি লাইট কম হয়ে যায় তাহলে কি হবে, এই আমার মতো চোখে চশমা চলে আসবে।
ঠিক আছে? তো আমি ছোটবেলায় ইউজ টু রিড ইন ডার্ক, মানে আমার এই ল্যাম্প না জ্বালিয়ে আমি এই লাইটে পড়তাম। তখন আমি এই ল্যাম্প আর লাইটের মধ্যে ফারাকটা বুঝতে পারতাম না, আমরা কেন এইটাকে ব্যবহার করি। ঠিক আছে? যেহেতু এখানে ইলুমিনেশন লেভেল কম থাকে, তুমি যদি এই লাইটে পড়ো তাহলে লাইটের ইলুমিনেশন লেভেলটা কম হয়ে যাবে, তোমার চোখের উপর স্ট্রেস বেশি পড়বে, চোখের মধ্যে চশমা চলে আসবে। ঠিক আছে? তো দ্য মেইন রিজন এটা আমরা ব্যবহার করি যাতে করে এখানে একটা প্রপার ইলুমিনেশন লেভেল সেট করা যায়। জেনারেলি এই 300 লাক্স যে ভ্যালুটা আমি বললাম সেটা এই সোর্সের থ্রু দিয়ে আমি তৈরি করতে পারি, কিন্তু এই সোর্স কখনোই এখানে এতটা লাক্স তৈরি করতে পারে না। ঠিক আছে? প্রপার ইলুমিনেশনের জন্য কি দরকার পড়ে, তুমি যদি দুটো সোর্স একসাথে জ্বালাও, মানে ধরো এই লাইটটাও জ্বলছে এই লাইটটাও জ্বলছে, তাহলে হয়তো এখানে 300 লাখ এসে পৌঁছবে, আদারওয়াইজ কিন্তু অত পরিমাণ আলো এখানে এসে পৌঁছবে না। তো এই জন্যই বেসিক্যালি আমরা এই কাজটা করে থাকি। ঠিক আছে? এবার এই লাক্সটা আবার কি জিনিস? লাক্সটা হচ্ছে লুমেন পার স্কোয়ার মিটার। লুমেন পার মিটার স্কোয়ারকে বলা হয় হচ্ছে লাক্স। মানে ভালো করে বুঝবে, দেবজ্যোতি যেখানে পড়তে বসেছে সেটাকে বলা হয় ওয়ার্কিং প্লেন। ওয়ার্কিং প্লেন। ঠিক আছে? ওয়ার্কিং প্লেনে পার ইউনিট মিটার স্কোয়ারে যত পরিমাণ আলো এসে পৌঁছচ্ছে সেইটাকে বলা হয় হচ্ছে লাক্স, বা এটাকে আমরা বলি হচ্ছে ইলুমিনেশন। ঠিক আছে? এটাকে আমরা বলি হচ্ছে ইলুমিনেশন। ইলুমিনেশন ইলুমিনেশনটা হচ্ছে কি, ই দিয়ে জেনারেলি দেখানো হয়। ইলুমিনেশনটা বেসিক্যালি কি, দ্য অ্যামাউন্ট অফ লাইট পার ইউনিট স্কোয়ার এরিয়া যেটা ওয়ার্কিং প্লেনের উপর পড়ে। ওয়ার্কিং প্লেন মানে হচ্ছে দেবজ্যোতি পড়ছে যে টেবিলের উপর বসে, অথবা ধরো ঐশিক ধরো কোনো একটা ফার্মে কাজ করছে। ঠিক আছে? তো সে যেখানে যে ফার্মে যে টেবিল টপের উপর কাজ করছে সেই টেবিল টপ বা ওয়ার্কিং প্লেনের উপর যে পরিমাণ আলোটা এসে পৌঁছচ্ছে পার ইউনিট স্কোয়ার মিটারে। ঠিক আছে? ইউনিট স্কোয়ার মিটারের রেসপেক্টে যতটা আলো এসে পৌঁছচ্ছে সেইটা হচ্ছে গিয়ে তোমার কাছে ইলুমিনেশন অর ই, যেটাকে আমরা লাক্স দিয়ে ডিনোট করে থাকি। এবার ব্যাপারটা হচ্ছে কি, যদি ধরো তুমি রাস্তা দিয়ে হাঁটো, যখন তুমি রাস্তা দিয়ে হাঁটছো তখন নিশ্চয়ই তোমার এই এত পরিমাণ লাইটের দরকার পড়বে না। ঠিক কি ঠিক না? বই পড়ার সময় যতটা আলো দরকার পড়ে, রাস্তায় হাঁটার সময় কি অতটা আলো দরকার পড়ে? কি বলো? না স্যার। ওই জন্য দেখবে রাফলি 15 লাক্সের কাছাকাছি আলো হলেই আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারি। ঠিক আছে? তো 15 লাক্স খুব কম পরিমাণ। ওই জন্য দেখবে তোমার ঘরের থেকে তোমার বাইরে যে হাইওয়ে বা রোডগুলো রয়েছে সেখানে ইলুমিনেশন লেভেল তুলনামূলকভাবে অনেকটাই কম থাকে। ঠিক আছে? এর রিজনটা হচ্ছে এটাই। ঠিক আছে? পারপাস বা টাস্কের উপর ডিপেন্ড করে কিন্তু এই ইলুমিনেশন লেভেলটা সেট হয়। তুমি কি ধরনের টাস্ক করবে তার উপর কিন্তু এটা ডিসাইড হয়। ফরসে আমি আরেকজনের কথা বলছি, ধরো কে আছে আমাদের সঙ্গে, সৌম্যদীপ। সৌম্যদীপের ধরো গার্লফ্রেন্ড ডাক্তার। ঠিক আছে? সৌম্যদীপের গার্লফ্রেন্ড যদি ডাক্তার হয়, সে ধরো একটা অপারেশন টেবিলে কাজ করছে, অপারেশন থিয়েটারে কাজ করছে। এবার অপারেশন থিয়েটারে যদি এই 15 লাক্স আলো লাগানো থাকে তাহলে কি হবে? ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কি হবে সৌম্যদীপ? অপারেশন ঠিকঠাক করে হবে না, অপারেশন ভুল হতো, ভুল ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, প্রচুর বেশি হবে, তাই তো? মানে ধরো সবকিছু এদিক ওদিক হয়ে যাবে। ঠিক আছে? যেটা যেটা করার ছিল সেটা অন্য জায়গা কেটে কেটে বাদ পড়ে যাবে। ধরো তোমার অপারেশনটা ছিল হয়তো লার্জ ইন্টেস্টাইনের জন্য, তুমি লিভারটাকেই কেটে বাদ দিয়ে দিলে। ঠিক আছে? দ্যাট ইজ নট এক্সপেক্টেড, তাই তো? তো এর ক্ষেত্রে কি আরো বেশি পরিমাণ লাক্সের দরকার, ধরে নাও ওই অফ দ্য অর্ডার অফ 600 to 800 লাক্স, মানে খুব একটা হায়ার ভ্যালুতে দরকার, মানে গ্রেটার দ্যান 300 লাক্স, অনেক বেশি লাক্সের দরকার। আমি হয়তো অ্যাকচুয়াল ফিগারটা ঠিক বলছি না, তো মোটামুটি এরকম অনেকটা হায়ার ফিগারের লাক্সের দরকার যেখানে তুমি এরকম কাজ করছো। বা ধরো তুমি কোনো একটা জায়গায় একটা মোবাইলের যে চিপ বা ম্যানুফ্যাকচারিং এর কাজ হচ্ছে বা কম্পোনেন্ট অ্যাসেম্বলির কাজ হচ্ছে, সেই সমস্ত জায়গায় ছোট 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 টাইনি টাইনি পার্ট গুলোকে তুমি লাগানোর কাজ করছো, সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু হায়ার লাক্সের দরকার আছে। ঠিক আছে? তো প্লেস এবং ওয়ার্কের উপর ডিপেন্ড করে ওয়ার্কিং প্লেনে কতটা আলো দরকার পার ইউনিট স্কোয়ার মিটারে, সেটা কিন্তু আমার কাছে খুব ইম্পর্টেন্ট এবং ভ্যালুয়েবল পয়েন্ট। ঠিক আছে? এইবার কোনটাকে লাক্স বলে তাহলে বুঝতে পারলে তো? দেখো, এবং লাক্সের রিকোয়ারমেন্টটা কিভাবে চেঞ্জ হয় বুঝতে পারলে?
আমি দুটো জিনিস কথা বলেছি, একটা বলেছি লুমেন, একটা বলেছি লুমেন পার স্কোয়ার মিটার, দ্যাট ইজ লাক্স। এই দুটো জিনিস বুঝতে পারলে কিনা বলো সবার আগে, লুমেন কি জিনিস আর লুমেন পার স্কোয়ার মিটার কি জিনিস বুঝতে পারলে কিনা বলো। লুমেনটা হচ্ছে একটা সোর্স থেকে যতটা আলো বেরোচ্ছে সেই পরিমাণটা, লাক্সটা হচ্ছে একটা ওয়ার্কিং প্লেনের মধ্যে যতটা আলো পার ইউনিট স্কোয়ার মিটারে এসে পৌঁছচ্ছে, দ্যাট ইজ লাক্স। দেখো বুঝতে পারলে কিনা দুটো টার্ম। স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইবার ব্যাপারটা হচ্ছে খুব ভালো করে সিনসিয়ারলি বুঝবে, ঠিক আছে? ধরো বরের টোপর দেখেছো তো, বরের টোপর হ্যাঁ, কিরম দেখতে হয়? এরকম দেখতে হয় না? কোন কোন কোনা হয় তো। ধরো বরের আচ্ছা। টোপরের এইখানে তুমি হোল করে দিয়েছো, একটা ফুটো করেছো, ফুটো করে তুমি এখানে একটা সাপোজ একটা ইয়েকে লাগিয়েছো, কি বলবো, একটা লাইট সোর্সকে ইউজ করেছো। তাহলে তুমি এখান দিয়ে যদি লাইটটাকে দেখতে চাও তাহলে কিরকম পাবে? এরকম ভাবে চারিদিক দিয়ে বেরোবে মনে হচ্ছে না? ছোট থেকে বড় হচ্ছে এরকম ভাবে হবে না? একটা চোঙের মতো শেপ পাবে তো, বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো এইটাকে তুমি যদি মাঝখান থেকে একটা ক্রস সেকশন নাও, মাঝখান থেকে যদি কেটে দাও, তাহলে দেখো এইরকম একটা রাউন্ডিশ একটা সার্কুলার একটা অ্যাঙ্গেল তৈরি হয়। এই মাঝখান দিয়ে কেটে দিলে একটা সার্কুলার অ্যাঙ্গেল তুমি পাবে, সার্কুলার অ্যাঙ্গেল, এরকম একটা সার্কুলার অ্যাঙ্গেল পাবে। ভালো করে বোঝো কি বলছি, এরকম একটা সার্কুলার অ্যাঙ্গেল পাবে, তাই না? ক্রস সেকশন বরাবর দেখো এই কোণের রেসপেক্টে কোন কোণ হিসেবে ভাবো, এটাকে কোণ হিসেবে ভাবো। এই যে সার্কুলার অ্যাঙ্গেলটা পাওয়া যায় এটাকে বলে হচ্ছে সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেল কি বললাম? এই যে সার্কুলার অ্যাঙ্গেলটা ফর্ম হয়, এই সার্কুলার অ্যাঙ্গেলটাকে বলে সলিড অ্যাঙ্গেল। এটা বোঝার সব থেকে ভালো উপায় হচ্ছে তুমি যখন একটা দেখবে টর্চকে জ্বালাবে, ধরো এটা টর্চের সোর্স পয়েন্ট, টর্চকে জ্বালানোর পর দেখবে টর্চ থেকে যে আলোটা বেরোয় সেটা এরকম একটা ভাবে বেরোয়, তাই না? দেখো হ্যাঁ কি স্যার। বললাম বুঝতে পারছো? তো এই যে এইভাবে এগোচ্ছে এর জন্য কি হচ্ছে, একটা সলিড অ্যাঙ্গেল তৈরি হয়। মানে সলিড অ্যাঙ্গেল মানে হচ্ছে একটা কোণাকৃতি, একটা রাউন্ড সার্কেল টাইপের তৈরি হয়, রাউন্ডিশ একটা অ্যাঙ্গেল তৈরি হয়, ঠিক আছে? এই যে সার্কুলার যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, এই যে সার্কুলার যে ফরমেশন হচ্ছে অ্যাঙ্গেলটার 3D প্লেনে, এটাকে বলা সলিড অ্যাঙ্গেল, ঠিক আছে? এই সলিড অ্যাঙ্গেলটার দরকার কেন হচ্ছে? সলিড অ্যাঙ্গেলটা দরকার এই কারণে হচ্ছে, যে কোনো সোর্স থেকে যখন আলোটা বেরোয় সেটা কিন্তু এই শেপেই বেরোয়। যদি পয়েন্ট সোর্স ধরি, মানে পয়েন্ট সোর্স মানে হচ্ছে একটা পার্টিকুলার পয়েন্ট থেকে যদি সেটা বেরোয়, তো এই লুমেন আউটপুট, ঠিক আছে, পার ইউনিট সলিড অ্যাঙ্গেল, এই লুমেন আউটপুট পার ইউনিট সলিড অ্যাঙ্গেল, এটা হচ্ছে ডিফাইন্ড একটা টার্ম, লুমেন ডিভাইডেড বাই সলিড অ্যাঙ্গেল, ঠিক আছে? কতটা আলো পার ইউনিট সলিড অ্যাঙ্গেলে বেরোচ্ছে এটাও একটা আমাদের কাছে ইম্পর্টেন্ট প্যারামিটার, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি। লুমিনাস ইন্টেন্সিটি, লুমিনাস ইন্টেন্সিটি মানে কি? লুমিনাস ইন্টেন্সিটি মানে হচ্ছে একটা সোর্স কতটা ইন্টেন্সলি আলোটা বার করতে পারছে, মানে পার ইউনিট সলিড অ্যাঙ্গেলে কত পরিমাণ সে লাইট জেনারেট করতে পারছে। লুমিনাস ইন্টেন্সিটি মানে হচ্ছে একটা সোর্স যখন আলো বার করছে তখন কত ইন্টেন্সিটিতে সেখান থেকে আলোটা বেরোচ্ছে, ঠিক আছে? মানে সেটাকে ডিফাইন করা হচ্ছে তার এই সলিড অ্যাঙ্গেলের রেসপেক্টে, লুমেন আউটপুট পার ইউনিট সলিড অ্যাঙ্গেল। মানে এই যে সোর্সটা থেকে আলো বেরোচ্ছিল এটা ইউনিট সলিড অ্যাঙ্গেলের জন্য আমরা সেটাকে বলবো, ইউনিট সলিড অ্যাঙ্গেলের জন্য আমরা বলবো luminous intensity of the source. Luminous intensity is defined for what? For the source. যেখানে lux is defined for the working plane. Working plane মানে ধরো একটা টর্চ লাইট যে লাইটটা বার করছে সেই টর্চ লাইটের লিউমিনাস ইন্টেন্সিটি হবে, বা তুমি যেখানে পড়তে বসেছো সেই পড়তে বসা বা ওয়ার্কিং প্লেনটার লাক্স হবে, মানে ইলুমিনেশন হবে। তুমি কি করো? তুমি তোমার ওয়ার্কিং প্লেনের ইলুমিনেশন করো, আর যে সোর্স থেকে আলোটা বেরোয় সেই সোর্সের আলোর ইন্টেন্সিটি হয়। দুটো জিনিসের মধ্যে ফারাক করতে পারলে, একটা হচ্ছে তুমি যেখানে পড়তে বসেছো সেই জায়গাটাতে কতটা আলো এসে পৌঁছচ্ছে, দ্যাট ইজ লিউমিনাস, দ্যাট ইজ ইলুমিনেশন, ঠিক আছে? আর একটা সোর্স কতটা আলো পার ইউনিট সলিড অ্যাঙ্গেলে বার করছে, দ্যাট ইজ লিউমিনাস ইন্টেন্সিটি, মানে সোর্সের কতটা ইন্টেন্সলি সেই আলোটা বেরোচ্ছে, ঠিক আছে? দেখো তিনটে টার্ম আমি ডিফাইন করলাম। এক নম্বর হচ্ছে লুমেন, দু নম্বর হচ্ছে লাক্স, তিন নম্বর হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি। লাক্সটা কি আমরা বলছি কি
ইলুমিনেশন হিসেবে। তিনটে টার্ম ডিফাইন করলাম। একটা হচ্ছে লুমেন, লুমেন থেকে আমরা বার করলাম লুমিনাস ইন্টেন্সিটিকে, আর একটা বার করলাম কাকে, ইলুমিনেশনকে, ইলুমিনেশনকে। ঠিক আছে, যেখানে লুমেন পার ইউনিট সলিড অ্যাঙ্গেল হচ্ছে জেনারেলি, ধরো আমি ফাই দিয়ে দেখাচ্ছি, আপাতত ফাই দিয়ে দেখাচ্ছি। আর ইলুমিনেশনটা কি, লুমেন পার ইউনিট মিটার স্কয়ার, মানে পার ইউনিট স্কয়ার এরিয়াতে কতটা আলো এসে পৌঁছচ্ছে। ঠিক আছে, তো দুটো তিনটে অ্যাসপেক্ট বললাম, বুঝতে পারলে কি কি জিনিস বললাম। একটা হচ্ছে সোর্স থেকে যতটা আলো বেরোচ্ছে সেটাকে লুমেন বললাম, পার ইউনিট স্কয়ার মিটারে যতটা আলো বেরোচ্ছে সেটাকে বললাম লিউমিনাস ইন্টেন্সিটি হিসাবে, ইন্টেন্সিটি হিসাবে। তোমার ওয়ার্কিং প্লেনে যতটা আলো পৌঁছচ্ছে, ঠিক আছে, তুমি ধরো এখান থেকে আলো, এখানে যদি আলোটা অন করে থাকো, তুমি পড়তে বসলে সেই জায়গায় যতটা আলো এসে পৌঁছবে সেটাকে আমরা ডিফাইন করলাম ওয়ার্কিং প্লেনের রেসপেক্টে, সেটাকে আমরা কি বললাম, ইলুমিনেশন হিসেবে বললাম। এই তিনটে টার্ম বুঝতে পারলে কিনা বলো? দেখো এই তিনটে টার্মে কারো কোনো অসুবিধা আছে কিনা, কারো কোনো কোশ্চেন, কারো কোনো ডাউট? হোয়াট ইজ লুমেন, হোয়াট ইজ লুমিনাস ইন্টেন্সিটি, হোয়াট ইজ ইলুমিনেশন? দেখো এই তিনটে টার্মের মধ্যে কারোর কোনো অসুবিধা আছে কিনা? লুমেনকে জেনারেলি এলএম দিয়ে লেখা হয় বা অনেক সময় ফাই দিয়ে লেখা হয়। ঠিক আছে, এই ইলুমিনাস ইন্টেন্সিটিকে জেনারেলি আই দিয়ে লেখা হয়, ইলুমিনেশনকে জেনারেলি এ দিয়ে লেখা হয়, ই দিয়ে লেখা হয়, আর এই সলিড অ্যাঙ্গেলকে জেনারেলি ডেল্টা অথবা অন্য কিছু একটা দিয়ে লেখা হয়, আমি দেখছি কি দিয়ে লেখা, ডেল্টা দিয়ে জেনারেলি লেখা হয়। ঠিক আছে, তো ফাই দিয়ে নয়, ডেল্টা দিয়ে হয়তো লেখা হয়, ডেল্টা দিয়ে লেখা হয় হয়তো। ঠিক আছে, ডেল্টা দিয়ে, নট ফাই। ফাই অ্যাকচুয়ালি লুমেনকে আইডেন্টিফাই করে। ঠিক আছে, তো বলো এই তিনটে জিনিস বুঝতে পারলে কিনা বলো সবার আগে? স্যার লুমেনটা একটু বলুন স্যার, হ্যাঁ, লুমেনটা স্যার। কেউ যদি লুমেন বুঝে থাকো একটু বলার চেষ্টা করো দেখি। লুমেন হচ্ছে তোর যেখান থেকে আলোটা বেরোচ্ছে সেটাকে লুমেন বলছি। হ্যাঁ, কত পরিমাণ আলো বেরোচ্ছে সেই পরিমাণটাকে আমি লুমেন বলছি। ধরো তুমি চাল কিনতে গেছো, 1 কেজি চাল বাড়িতে নিয়ে এলে, তোমাকে যদি বলে যে তুমি যে লাইটটা সোর্সটা নিয়ে এসছো সেখান থেকে কতটা আলো বেরোয়, তার পরিমাণটা কি হিসাবে বলবে? 100 লুমেন, 200 লুমেন, 800 লুমেন, 500 লুমেন, এরকম একটা বলবে তো। সেই পরিমাণটা, লুমেন ইজ দ্য ইউনিট অফ, কি বলবো, লাইট, অ্যামাউন্ট অফ লাইটের ইউনিট, কতটা অ্যামাউন্ট অফ লাইট বেরোচ্ছে সেটা। দেখো, আর কারো কোনো কোশ্চেন এত স্যার অবধি? একটা কোশ্চেন আছে। বলো। স্যার বলছি লাক্সটাকে আমরা কিভাবে হিসাব করি, মানে ওয়ার্কিং প্লেনটা মানে আমরা কিভাবে হিসাব করব? ধরো তোমার হাতে একটা 15 সেন্টিমিটারের স্কেল আছে, ঠিক আছে, এবার 15 সেন্টিমিটারকে কত দিয়ে গুণ করলে 1 মিটার হয় সেটা তুমি হিসাব করে নাও। তো তুমি 1 মিটার একটা লম্বা, 1 মিটার একটা চওড়া জায়গা নিলে, ঠিক আছে, একটা চার চৌকো তুমি একটা ধরো পেপার রাখলে এখানে 1 মিটার বাই 1 মিটার, এদিকটাও 1 মিটার আছে, এদিকটাও 1 মিটার আছে। ঠিক আছে, দিয়ে এইখানে তুমি একটা লাক্স লাক্স মিটার ইয়ে করলে। লাক্স মিটারটা কি, যেটা দিয়ে আলো মাপে। সব থেকে ভালো এক্সাম্পল, ক্রিকেট পিচে যখন সেই রাত্রিবেলা খেলা হয়, আম্পায়াররা চেক করে না যে কত আলো আছে সেই উইকেটের উপর রেখে, দেখেছো? হ্যাঁ স্যার। দ্যাট ইজ লাক্স মিটার। ও কিন্তু লাইটটা চেক করে ওখান থেকে। তো তুমি যদি একটা একটা 1 মিটার স্কয়ার বাই 1 মিটার, 1 মিটার বাই 1 মিটার, 1 মিটার স্কয়ার একটা পেপারের উপর এর মধ্যে একটা লাক্স মিটারকে রাখো, তাহলে এখানে ও যে রিডিংটা দেবে, অ্যামাউন্ট অফ ইলুমিনেশন মানে অ্যামাউন্ট অফ লাইট যে রিডিংটা দেবে, সেই লাইটের রিডিংটাই হচ্ছে তোমার লিউমিনাস, সরি, সেটাই হচ্ছে লাইটটাই হচ্ছে তোমার ইলুমিনেশন। ঠিক আছে, ইলুমিনেশন। সেটা হচ্ছে তোমার ইলুমিনেশন, মানে 1 মিটার স্কয়ার অফ ওয়ার্কিং প্লেনের মধ্যে যত পরিমাণ লুমেন আসবে, ঠিক আছে, 1 মিটার স্কয়ার অফ এরিয়ার মধ্যে কতটা লুমেন এসে পড়বে, দ্যাট উইল ডিসাইড দা, কি বলবো, ইলুমিনেশন। ইলুমিনেশন। সেটা ইলুমিনেশনটাকে ডিসাইড করবে। ঠিক আছে, দেখো কার কোন প্রশ্ন, আর কিছু?
তারপর প্রশ্ন নেই, ঠিক আছে। তো দেখো 3টে টার্ম আমরা পড়লাম, আর একটা জিনিস বাকি আছে। একটা সোর্স আছে, সোর্স থেকে যে আলোটা বেরোচ্ছে সেটাকে লুমেন বললাম। পার ইউনিট স্কোয়ার পার ইউনিট সলিড অ্যাঙ্গেলে যে আলোটা বেরোলো সেটাকে বললাম লিউমিনাস ইন্টেন্সিটি। দেবজ্যোতির ওয়ার্কিং প্লেনে যে আলোটা পড়লো পার ইউনিট মিটার স্কোয়ারে সেটাকে বললাম লাক্স। আর একটা জিনিস পড়ে আছে, লাইটটা সেই বডি থেকে রিফ্লেক্ট করার পর তো দেবজ্যোতি চোখে গিয়ে পড়বে, ঠিক আছে। দ্য অ্যামাউন্ট অফ লাইট দ্যাট ইজ অ্যাকসেপ্টেড বাই দ্য রিসিপিয়েন্ট, মানে ধরো এই যে রিসিপিয়েন্ট রয়েছে সে কতটা আলো রিসিভ করছে সেটাকে আমরা বলি ব্রাইটনেস। ব্রাইটনেস ব্রাইটনেস তাহলে 4টে টার্মকে আমি ডিফাইন করলাম। একটা হচ্ছে সোর্স যে আলো দিল, দ্যাট ইজ লুমেন। পার ইউনিট সলিড অ্যাঙ্গেল মানে কতটা ইন্টেন্সিটিতে আলোটা পড়ছে সেটা হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি। যে ওয়ার্কিং প্লেনে বসে দেবজ্যোতি পড়ছে, মানে যেখানে তুমি পড়বে সেখানে কতটা আলো এসে পৌঁছলো, ওয়ার্কিং প্লেনে কতটা আলো এসে পৌঁছলো, দ্যাট ইজ ইলুমিনেশন। আর সেই ইলুমিনেশনের জন্য যখন রিফ্লেকশন হচ্ছে আলোটা, রিফ্লেকশন হয়ে যখন যে সোর্স আছে সে অ্যাকসেপ্ট করতে শুরু করছে, ঠিক আছে, তার চোখে কতটা আলো এসে পৌঁছচ্ছে, দ্যাট অ্যামাউন্ট অফ লাইটনেস। মানে বলে না যে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দাও, তাহলে ব্রাইটনেস বাড়ানোর মানেটা কি? ব্রাইটনেস বাড়ানোর মানেটা হচ্ছে আমার চোখে যে আলোটা এসে পৌঁছচ্ছে সেই আলোটা যাতে বাড়ে। আমি যদি এই ডিসপ্লে ব্রাইটনেসটা বাড়াই তার মানেটা কি? আমার চোখে আলোটা বেশি এসে পৌঁছচ্ছে। কি বললাম বুঝতে পারলে? তুমি ধরো তোমার মোবাইলের স্ক্রিনের ব্রাইটনেসটা বাড়াচ্ছ, তার মানে কি? তোমার চোখেতে আলোটা বেশি এসে পড়ছে। তুমি ব্রাইটনেসটা কমাচ্ছ মানে তোমার চোখেতে আলোটা এসে কম পড়ছে, ঠিক আছে। এই ব্রাইটনেসকেই বলে লিউমিনেন্স। এই ব্রাইটনেসকেই বলে লিউমিনেন্স, ঠিক আছে। তাহলে আমরা মেইনলি 4টে টার্মকে পরপর ডিফাইন করলাম। একটাকে বলে হচ্ছে লুমেন, লুমেনের থেকে আসে হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি, লুমিনাস ইন্টেন্সিটি থেকে আসে হচ্ছে ইলুমিনেশন, আর ইলুমিনেশনের লাস্ট স্টেপ হচ্ছে ব্রাইটনেস অর লিউমিনেন্স। ব্রাইটনেস অর লিউমিনেন্স। তাহলে ছবিটাকে যদি একটুখানি অন্যভাবে আঁকি তাহলে কি হবে? সোর্স থেকে কি বেরোয়? লুমেন বেরোয়। লুমেনের কতটা ইন্টেন্সিটিতে বেরোচ্ছে সেটা কি বলে? সেটাকে বলে হচ্ছে লিউমিনাস ইন্টেন্সিটি। যে সারফেসের উপর আলোটা এসে পড়লো সেই সারফেসের উপর যে আলোটা পড়ছে পার ইউনিট স্কোয়ার মিটারে সেটাকে কি বলে? ইলুমিনেশন। তুমি এখানে পড়তে বসে আছো, তোমার চোখে কতটা আলো এসে পৌঁছচ্ছে সেটাকে কি বলে? সেটাকে বলে ব্রাইটনেস। তো এই 4টে টার্ম তোমরা বুঝতে পারলে কিনা বলো? এই 4টে টার্ম হচ্ছে ফান্ডামেন্টালস অফ ইলুমিনেশন। এই 4টে টার্মকে তোমরা যদি বুঝে থাকো যে হোয়াট ইজ লুমেন, হোয়াট ইজ লুমিনাস ইন্টেন্সিটি, হোয়াট ইজ ইলুমিনেশন এন্ড হোয়াট ইজ ব্রাইটনেস, ঠিক আছে, এই 4টে ফিজিক্যাল প্যারামিটারকে তুমি যদি বুঝতে পারো এভরিথিং উইল বি ইজি। দেখো বুঝতে পারলে কিনা? স্যার লুমিনাস যেটা যেটা বললেন, হ্যাঁ, লুমিনাস কি বলো? ওটা বেরোচ্ছে। লুমিনাসটা কোনটা বলো? লুমিনাস কি? লুমিনাস ইন্টেন্সিটি। হ্যাঁ স্যার যেটা বেরোচ্ছে, হ্যাঁ ইন্টেন্সিটি, হ্যাঁ যেটা বেরোচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর ধরো আমি ব্রাইটনেসটা একটা আলাদা, কথা মানে বলছি, যেটা আমরা আমার বাড়াচ্ছি। কথা ভালো করে শোনো। ধরো তুমি একটা বাড়িতে 0 ওয়াটের লাইট জ্বালিয়েছো, তাহলে তার আলোর পরিমাণটা কি হবে? ইন্টেন্সিটিটা কি হবে? 0 যেটা ওয়াটের বেরোবে স্যার ল্যাম্পের ইন্টেন্সিটি কি হবে? কম হবে না বেশি হবে? কমই তো হবে। কম হবে। 0 ওয়াট যত হায়ার ওয়াটেজ ইউজ করবে তত ইন্টেন্সিটি কি হবে? বাড়বে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে ওই বরের টোপরের এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটার মধ্যে দিয়ে বেশি ওয়াটেজের ল্যাম্পের জন্য বেশি আলো বেরোবে, আর কম ওয়াটেজের আলোর জন্য কম আলো বেরোবে, ঠিক আছে। তো সোর্স ডিপেন্ডেন্ট হচ্ছে লিউমিনাস ইন্টেন্সিটি। লিউমিনাস ইন্টেন্সিটিটা সোর্সের উপর ডিপেন্ড করবে। তুমি 0 ওয়াটের বাল্ব জ্বালিয়েছো না একটা হ্যালোজেন জ্বালিয়েছো, সেইটা সোর্স ডিপেন্ডেন্ট প্যারামিটার। লিউমিনাস ইন্টেন্সিটি ইজ এ সোর্স ডিপেন্ডেন্ট প্যারামিটার। সোর্সের রেসপেক্ট আমরা ডিসাইড করি যে কত পরিমাণ আলো বা কত ইন্টেন্সলি ও আলোটা দিতে পারে, ঠিক আছে। লুমেনটা ডিসাইড করে যে ওই সোর্স থেকে কতটা আলো বেরোবে, কিন্তু ইন্টেন্সিটিটা সে ডিসাইড করে না, ঠিক আছে। তুমি যদি ধরো, আমি ফর এক্সাম্পল বলছি, একটা যদি কম ওয়াটেজের বাল্ব, কম ওয়াটেজের বাল্বের কাছে খুব কাছে যদি রাখো, খুব কাছে রাখো, তাহলে তো সেখানে ইলুমিনেশন বেশি পাবে।
এবার যদি খুব বেশি ওয়াটেজের ল্যাম্পকেও অনেকটা দূরে রাখো, তাহলে কি হবে, সেখানে লাইটের পরিমাণ কমে যাবে। ঠিক আছে, তার মানে তুমি কোন ডিভাইসকে ইউজ করছো সেই ডিভাইস ডিপেন্ডেন্ট প্যারামিটারস কারা, সেই ডিভাইস ডিপেন্ডেন্ট প্যারামিটারস হচ্ছে লুমেন এন্ড লুমিনাস ইন্টেন্সিটি। বাট ওয়ার্কিং প্লেনের উপর ডিপেন্ড করে কোনটা হচ্ছে, ওয়ার্কিং প্লেনের উপর ডিপেন্ড করে হয় ইলুমিনেশন। মানে তুমি ওয়ার্কিং প্লেনটা কোথায় রেখেছো, তার কাছাকাছি রেখেছো, সোর্সের কাছাকাছি রেখেছো না সোর্স থেকে দূরে রেখেছো, সোর্সের রেসপেক্টে কোথায় এসে পড়ছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার। ঠিক আছে, এই চারটে জিনিসকে খুব ভালো করে আমাদের আইডিয়া করতে হবে সবার আগে। যদি এই চারটে জিনিসের আইডিয়া ক্লিয়ার হয় তবে আমি পরে দেখবো। ঠিক আছে, দেখো এই চারটে জিনিস বুঝতে পারলে কিনা। স্যার তাহলে মানে বলো। ব্রাইটনেসটাও কি স্যার সোর্সের উপর ডিপেন্ড করে? অবশ্যই, সোর্স যদি কমিয়ে দিই তাহলে ব্রাইটনেস কমে যাবে। বডিতে ধরো মোবাইলটা যেটা দেখছো, মোবাইলে যদি স্ক্রিনের ব্রাইটনেস কম থাকে তার মানেটা কি, মোবাইলের যে ডিসপ্লে থেকে আলোটা কম বেরোচ্ছে, তারপরে সোর্স থেকে লুমেন কম বেরোচ্ছে। সিকোয়েন্সটা খেয়াল রাখবে আমি কিরকম ভাবে বললাম। লুমেন থেকে বেরোয়, লুমেন থেকে ডিসাইড হয় লুমিনাস ইন্টেন্সিটি, লুমিনাস ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করে থাকে ইলুমিনেশন, আর ইলুমিনেশনের উপর ডিপেন্ড করে থাকে হচ্ছে তোমার ব্রাইটনেস। এই সিকোয়েন্সটা মনে রাখবে, লুমেন থেকে আসে লুমিনাস ইন্টেন্সিটি, লুমিনাস ইন্টেন্সিটির জন্য তৈরি হয় ইলুমিনেশন, আর ইলুমিনেশন থেকে চেক হয় ব্রাইটনেস। ঠিক আছে, এই চারটে স্টেটমেন্ট, চারটে যে সিকোয়েন্স, এই চারটে সিকোয়েন্সকে খুব ভালো করে বুঝিয়ে। ঠিক আছে, আমার ক্লাস এখানেই শেষ, আমার যেটুকু বোঝানোর ছিল পার্ট এখানেই কমপ্লিট। ঠিক আছে, হ্যাঁ স্যার। দেখো তোমরা এটা বুঝতে পেরেছো কিনা? স্যার স্যার বলো। তোমাদের শেষ মানে প্রত্যেকটা আমি আরো স্টেপই পড়াবো, একটা এটা মানে এটা শেষ নয়, মানে তোমাদের কোশ্চেনটা তোমরা জিজ্ঞেস করতে পারো। বলো। স্যার তুই দেখ, বলছিলাম তুই তার তো মানে তোকে চশমা পড়িস, তোর কতটা পাওয়ার চারটে লাগবে তুই স্টেপ স্যারের আছে, কাছ থেকে শুনে নে। এই সৌরভ চুপ হ্যাঁ? কর। স্যার কেউ একজন, হ্যাঁ বলো। স্যার বলছিলাম এই যে চারটে স্টেপ আছে প্রত্যেকের উপর ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট প্যারামিটার, ওকে স্যার। ডিপেন্ডেন্ট। ডেফিনিশন গুলো বুঝতে পেরেছো তো সব কটা? দেখো হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ এবার দেখো, এবার খালি তোমরা গল্প পড়বে, একজন একজন করে রিডিং করো। কি লেখা আছে? দেবজ্যোতি করবে স্যার। দেবজ্যোতি, এবার তোমরা গল্প পড়বে, গল্প দেবজ্যোতি পড়, কি লেখা আছে ইন্ট্রোডাকশনটা পড়ো। কি লেখা আছে বলো, ইন্ট্রোডাকশন পড়ো। হ্যাঁ দেবজ্যোতি, সে কেমন মনে হয় স্যার নেই মনে হয়। আচ্ছা তুই পড় তাহলে, সৌরভ হ্যাঁ স্যার। পড়ো কি লেখা আছে। As we know that the almost all human activities depends on light. Sun is a prime natural source of light, but artificial lighting plays almost main role in our daily life. ঠিক ঠিক একদম স্যার। These artificial light are produced by electrical lamps. কারেক্ট। তারপরে So the electrical lighting are mainly used for decorative purpose, advertising, অ্যাডভার্টাইজিং, control, অ্যাড বিজ্ঞাপন। traffic control, medical field, and street lighting, etc. ঠিক আছে, বুঝতে পারলে? এখানে বোঝার কিছু নাই। না। ঠিক আছে, এ তো তোমরা বুঝতেই পারলে কি লেখা আছে। দেখো কারো কোনো আপত্তি যা বলেছে এখানে? না স্যার। আপত্তি নেই। নেক্সট বলো দেবাশিস, বলো কি লেখা আছে। স্যার হচ্ছে ও দেখতে পারবে না স্যার। হ্যাঁ স্যার ইলেকট্রিক্যাল দেবাশিস হয়তো লাইটিং, হ্যাঁ electrical lighting has following advantages. Number 1, cleanliness. Sorry, cleanliness. Easy ওই to দিকে control. স্যার লুমিনাসটা স্যার এর বেশি দরকার স্যার, ইন্টেন্সিটিটা। না ওরকম বলো না, ওকে করতে দাও। Easy to control. হ্যাঁ, Economical. Easy to Economical. handle. Steady output. Better reliability. রিলায়েবিলিটি। হ্যাঁ, এবার দেখো স্টেডি আউটপুট মানে কি, তুমি যদি লাইটটা জ্বালিয়ে রাখো, ঠিক আছে, লাইটটা জ্বালিয়ে রাখলে তো সবসময় আলো বেরোবে এরকম তো নয়।
যে হট করে সে ঘুমিয়ে পড়লো, লাইটটা বন্ধ হয়ে গেল? হয় কি বলো? ও মারা যাওয়ার আগে পর্যন্ত কন্টিনিউয়াসলি আউটপুট দিতে থাকে, কন্টিনিউয়াসলি আলো বেরোতে থাকে, ওই জন্য বলেছে স্টেডি আউটপুট। আর বেটার রিলায়েবিলিটি মানে কি, তুমি জ্বালালে জানবে জ্বলবে, ঠিক আছে? মানে সিস্টেমটা অনেক বেশি রিলায়েবল। যে কোনো ইলেকট্রিক্যাল লাইটিং সিস্টেম কিন্তু খুব রিলায়েবল সিস্টেম, মানে খুব মানে রেয়ারেস্ট অফ রেয়ার কেসে কিন্তু ডিভাইস কিন্তু ড্যামেজ হয়, ঠিক আছে? মানে আদারওয়াইজ লাইটিং সিস্টেম কিন্তু খুব ভালো সিস্টেম, মানে অনেক স্টেবল সিস্টেম এবং রিলায়েবল সিস্টেম, ঠিক আছে? বাকি কথাগুলোর মানে আশা করি তোমরা জানো, তাই তো? হ্যাঁ বলো। স্যার। শুভঙ্কর পড়ো কি লেখা আছে। শুভঙ্কর, শুভঙ্কর বলে কেউ আছে তো? হ্যালো, হ্যাঁ স্যার, শুভঙ্কর বলো কি শুভঙ্কর লেখা আছে আছে। স্যার। বলো কি লেখা আছে বলো। দেখতে পাচ্ছ তো, না বড় করে দেবো একটু? শুভঙ্কর আছে, দেবজ্যোতি আছে, কোথায় গেল? কি কি এ ঠিক আছে, শুনতে ঠিক পাচ্ছি আছে। না আমি। মাইকটা দূরে নে, মাইকটা দূরে কথা বল, মাইকটা দূরে রেখে কথা বল। সোমনাথের বাবার মতন। বলো হ্যাঁ ঠিক। শুভঙ্কর বলো, শুভঙ্কর বলো কি লেখা আছে বলো। লাইট সম্বন্ধে কি লেখা আছে? এগুলো তোমরা জানো, তোমরা একবার রিডিং করলেই বলতে পারবে। বলো কি লেখা আছে। স্যার সৌমদীপ বলুক, না যদি কেউ না বলে পরে বলুক। সৌমদীপ হ্যাঁ বল। ঐশিক বলো, ঐশিক বলো, ঐশিকের আওয়াজটা ভালো আসছে। ঐশিক বলো তো হ্যাঁ কি স্যার। লেখা আছে। Light, হুম, that হুম, part of radiant energy from a hot body which হুম। produce the visual sensation on human eyes হ্যাঁ, is এইটা called হচ্ছে light. সমস্যা। এবার দাঁড়াবো, স্টপ, ফুল স্টপ দাও, ফুল স্টপ দাও। ব্যাপারটা হচ্ছে লাইট কোথা থেকে বেরোয়। লাইট ইজ এ রেডিয়েন্ট ফর্ম অফ এনার্জি। রেডিয়েন্ট ফর্ম অফ এনার্জি মানে হচ্ছে কোনো একটা বডি থেকে যদি রেডিয়েশন হয়, ঠিক আছে, রেডিয়েশনের জন্যই কিন্তু আলোটা তৈরি হয়, কিন্তু এটা কিন্তু খেয়াল রাখবে। ইট ইজ এ রেডিয়েন্ট ফর্ম অফ এনার্জি, ঠিক আছে, 1 নম্বর। এবং লাইটকে এইভাবেই ডিফাইন করা হয়। লাইট ইজ ডিফাইন্ড অ্যাট সামথিং হুইচ প্রডিউসেস এ ভিজুয়াল সেন্সেশন ইন হিউম্যান আই। মানে আমাদের চোখে সেন্সেশন যেটা তৈরি করে সেটা কে? লাইটই তৈরি করে। লাইটটা বন্ধ হয়ে গেলে কিন্তু সব শেষ, আমরা কোনো ভিজুয়াল সেন্সেশন পাবো না। আমাদের সব থেকে ক্রিটিক্যাল ডিভাইস বা ডিভাইস বলতে পারো, আমাদের শরীরে থাকা সব থেকে ইম্পর্টেন্ট যেটা এলিমেন্ট, সেটা কিন্তু আমাদের আই। এবং ও কিন্তু 90% অফ দ্য ইনফরমেশন কিন্তু আমরা আই এর থ্রু দিয়ে প্রসেস করি। আমাদের সেন্সারি অর্গান আরো আছে, বাট লাইটটা বা আইটাই হচ্ছে কিন্তু 90% মানে ইয়ে করে নেয় আর কি, ঠিক আছে? আমাদের টেম্পারেচার আমরা ধরো বডি দিয়ে সেন্স করতে পারছি ঠান্ডা লাগছে, বাট দ্যাট ইজ আ মানে কি বলবো, সেন্সার গুলোর মধ্যে সব থেকে মানে হাইলি ইউজ সেন্সার হচ্ছে আই, ঠিক আছে? সব থেকে বেশি আমরা আইকে ইউজ করি। আচ্ছা, তারপরটা পড়ো। The usual method of producing artificial light consists in raising a solid body or vapor to incandescence by ইনক্যান্ডেসেন্ট। applying heat to it. তার মানে হচ্ছে আমরা কখন আলো তৈরি করতে পারবো, যদি কোনো জিনিসে আমি ভেপার ব্যবহার করি অথবা হিটিং এর থ্রু দিয়ে করতে পারি। মানে আমরা যে বেসিক লাইট পড়েছিলাম, ইনক্যান্ডেসেন্ট লাইট বলে, সেই একটা কয়েল ছিল, সেই কয়েলটাকে আমরা কি করেছিলাম, একটা ইনার্ট গ্যাসের মধ্যে অথবা ভ্যাকিউমের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে কারেন্ট পাঠিয়েছিলাম, কারেন্ট পাঠিয়ে এটাকে হিট করেছিলাম, হিট করার জন্য এখান থেকে আলো বেরিয়েছিল, ঠিক আছে? দ্যাট ইজ কল্ড অ্যাজ ইনক্যান্ডেসেন্স, ঠিক আছে? আমাদের বাল্বের যে বেসিক কনসেপ্ট সেটা হচ্ছে একটা তোমার কয়েলকে হিট করা, গরম করা, এবং সেখান থেকে কিন্তু লাইট তৈরি হচ্ছে, লাইট ফর্মেশন হচ্ছে, রেডিয়েশন, মানে এই কয়েল থেকে কিন্তু রেডিয়েশন হচ্ছে লাইটের, ঠিক আছে? এবং সেটাকে আমরা দেখতে পাই আর কি। তারপরে বলো। It is found that as the body is gradually heating above room temperature, it begins to radiate energy in the surrounding medium in the form of electromagnetic ইলেকট্রোম্যাগনেটিক waves ওয়েভলেন্থ, মানে যখন of এটা গরম, various wavelengths. হ্যাঁ ভ্যারিয়াস ওয়েভলেন্থ, মানে ধরো এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে যখন এটা আস্তে আস্তে টেম্পারেচারটা বাড়তে শুরু করছে, তখন কি হচ্ছে, এই এর ভেতর থেকে আলো বেরোতে শুরু করছে, আর সেই আলোটা চারিদিকে ছড়িয়ে পড়ছে। এই আলোটাই আমরা চারিদিকে পাচ্ছি, ঠিক আছে? তো এটাই হচ্ছে লাইটের একটা বেসিক প্রপার্টি বলতে পারো, বা লাইটের একটা বেসিক স্টেটমেন্ট বলতে পারো। এবার দেখো লাইটের রেঞ্জ। রেঞ্জ মানে কি, ওয়েভলেন্থ, ঠিক আছে? ওয়েভলেন্থ মানে কি রে, তরঙ্গ দৈর্ঘ্য, বাংলায় মনে আছে তো? হ্যাঁ স্যার।
তরঙ্গ দৈর্ঘ্য স্যার। তরঙ্গ দৈর্ঘ্য। তো এই তরঙ্গ দৈর্ঘ্য ব্যাপারটা কার মনে আছে? কে বলতে পারবে? কিভাবে ডিফাইন করা হয় তরঙ্গ দৈর্ঘ্যকে? স্যার ওয়েভ দিয়ে, হ্যাঁ, ওয়েভ দিয়ে। ওয়েভ দিয়ে। ওয়েভের কি তরঙ্গ দৈর্ঘ্য বলতে কোনটাকে বোঝায় সেটা জিজ্ঞেস করছি। স্যার ফ্রিকোয়েন্সি আমরা তো ওইটা দিয়ে করি স্যার এরকম করে। হ্যাঁ, তো ফ্রিকোয়েন্সি আর তরঙ্গ দৈর্ঘ্য দুটো আলাদা জিনিস কিন্তু, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি আর তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু আলাদা জিনিস, আমি ওইটাই জিজ্ঞেস করছি। দেখো ভালো করে হ্যাঁ স্যার আপনি বলে দেন। ধরো তোমরা এই ফর্মুলাটা পড়েছো, E equals to H nu। হ্যাঁ স্যার। ইটা হচ্ছে এনার্জি, নিউটা কম্পাঙ্ক। এই নিউ ইকুয়াল টু হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি। মানে এটা কি জিনিস? এটা কি জিনিস? হোয়াট ইজ দিস? ই হচ্ছে একটা এনার্জি। কোন একটা বডি থেকে যে এনার্জিটা বেরোচ্ছে, সেই এনার্জিটা যদি রেডিয়েশন এনার্জি হয় তাহলে তার ফ্রিকোয়েন্সির সঙ্গে সমান হয়, প্রপোর্শনাল হয়, ঠিক আছে? এই ফ্রিকোয়েন্সিটাকে আমরা লিখতে পারি সি বাই ল্যামডা দিয়ে। দেখো দেখো সিটা হচ্ছে কি? ভেলোসিটি অফ লাইট, ভেলোসিটি অফ লাইট। আর ল্যামডাটা কি? ওয়েভলেন্থ, ওয়েভলেন্থ। তাহলে বুঝতে পারছো তো যে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি আর তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ এর মধ্যে রিলেশনশিপটা কি? তো যে কোনো বডি যখন এনার্জি রেডিয়েট করতে শুরু করে, দ্যাট ডিপেন্ডস আপন ফ্রিকোয়েন্সি, বাট ইট ডিপেন্ডস ইনভার্সলি অন দি ওয়েভলেন্থ। তুমি যদি এখানে এটা যদি লেখো তার মানে কি লিখতে পারো? E ইকুয়াল টু এইচ নিউ, এটাকে নিউ বলে, আর এইচ ইন্টু সি বাই ল্যামডা লিখতে পারো। তার মানে এখান থেকে তুমি কি লিখতে পারো? এইচ আর সি দুটোই কনস্ট্যান্ট। এইচটা কি? প্লাঙ্ক কনস্ট্যান্ট, প্লাঙ্কস কনস্ট্যান্ট, প্লাঙ্কস কনস্ট্যান্ট। সিটা হচ্ছে ভেলোসিটি অফ লাইট। তার মানে ই ইজ প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা। তার মানে তরঙ্গ দৈর্ঘ্য যত বাড়বে তত এনার্জি কি হবে? তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে এনার্জি কি হবে? কম হবে স্যার। কম হবে। আর যদি তরঙ্গ দৈর্ঘ্য কমে যায় তাহলে এনার্জি কি হবে? বাড়বে স্যার। বেড়ে যাবে, ঠিক আছে? এইবার দেখো বলেছে এই কনসেপ্টটা মাথায় রাখবে, মানে তরঙ্গ দৈর্ঘ্য আর ফ্রিকোয়েন্সি বোথ আর ডিফারেন্ট থিংস, ঠিক আছে? তরঙ্গ দৈর্ঘ্য আর ফ্রিকোয়েন্সি আর বোথ আর ডিফারেন্ট থিংস। তরঙ্গ দৈর্ঘ্য আর ফ্রিকোয়েন্সির মধ্যে সম্পর্কটা বুঝতে পারলে তো? মানে ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থের মধ্যে সম্পর্কটা বুঝতে পারলে তো? কি লিখেছি? নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা, ঠিক আছে? এবার এই যে রিপ্রেজেন্টেশনটা তাকে এখানে বলেছে অ্যাজ হিটিং অকার্স দ্য এমিটেড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস হ্যাভ আ হায়ার এনার্জি ইভেন্চুয়ালি বিকামস ভিজিবল। প্রথমে রেড হয়, দেন হোয়াইট, আস্তে আস্তে রেড থেকে কোন দিকে চলে যায়? হোয়াইটের দিকে চলে যায়, ঠিক আছে? The electromagnetic spectrum spreads over a tremendous range of frequencies or wavelengths, ঠিক আছে? এইখানে যে ল্যামডাটা দিয়েছে, ল্যামডাটা আমাদের এখানে কি বলেছে? ওয়েভলেন্থ বলেছে, ঠিক আছে? আমাকে বলো তো এখানে কোনটা বেশি? এটা বেশি না এটা বেশি? কি দিয়েছে? 0.407, আর এটা হচ্ছে 0.404। তাহলে কোনটা বেশি হচ্ছে? স্যার ফোরটা স্যার রেড, মনে হয়। ফোরটা বেশি তো? রেড বেশি তো। কোনটা বেশি? রেডটা বেশি তো? ফোরটা। হ্যাঁ। তার মানে তুমি কি বুঝতে পারছো? যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে, ভালো করে বোঝো কি বলতে চাইছি, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে, যেমন এখানে রেডের তরঙ্গ দৈর্ঘ্য বেশি আছে, তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে এনার্জি কি হবে? দেখো এখান থেকে দেখো এনার্জি কি আছে? তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে এনার্জি কি হয়েছে? কম হয়েছে, উল্টো রিলেশনশিপ, ঠিক আছে? ওই জন্য যার ওয়েভলেন্থ বেশি সেইটাকে আমরা সব থেকে বেশি দেখতে পাই। মানে ধরো ওই যে লাইট পোস্টে, ধরো ওই ট্রেনের যে তোমার লাল আলোটা থাকে, বা যে কোনো জায়গায় আমরা লাল আলো যখন ব্যবহার করি,
লাল আলোটা আমাদের চোখে বেশি হিট করে বিকজ ইট হ্যাজ আ গ্রেটার তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডাটা তার বেশি হয়। তুমি এখান থেকে দেখতে পাচ্ছ ল্যামডা ভ্যালুটা বেশি হচ্ছে, ল্যামডা ভ্যালু বেশি হয় বাট এনার্জি উইল বি লেস, ওই জন্য আমাদের চোখে বেশি হিট করে। অন দি আদার হ্যান্ড যদি ভায়োলেটের দিকে চলে যাও সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা উল্টো হয়ে যায়, ওর ল্যামডাটা কম হয়, এনার্জিটা বেশি হয়। ঠিক আছে, তো এই এনার্জি আর ল্যামডার মধ্যে এই সম্পর্কটা কিন্তু খেয়াল রাখবে। ঠিক আছে, এই কম্পোনেন্টটা তোমরা কিন্তু খেয়াল রাখবে। নেক্সট দেখো, এইখানে ওরা লিখেছে, এই যে আমরা দেখো এখানে লিখেছিলাম নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা, এ দেখো ওখানে লিখেছে সিটা হচ্ছে আমাদের ইয়ের বেগ, সি ইকুয়ালস টু এফ ল্যামডা, এফ ল্যামডা এখানে আমরা নিউ হিসাবে লিখেছিলাম ফ্রিকোয়েন্সি, এখানে ওরা এফ দিয়ে লিখেছে। তাহলে এই ইকুয়েশন থেকে কি লিখতে পারি, নিউ ইকুয়াল সি ইকুয়াল টু নিউ ল্যামডা লিখতে পারি, তাহলে সি ইকুয়ালস টু এফ ল্যামডা লিখতে পারি, নিউ আর এফ একই জিনিস, নিউ আর এফ একই জিনিস। ঠিক আছে, দেখো যেদিকে ফ্রিকোয়েন্সি বেশি আছে সেই দিকে দেখো তরঙ্গ দৈর্ঘ্য কম আছে। ফ্রিকোয়েন্সি 10⁴, দেখো ইয়েটা কি রয়েছে, ওয়েভলেন্থটা কি আছে 10⁻⁷, মানে যেখানে ফ্রিকোয়েন্সি তোমার বেশি হবে, ফ্রিকোয়েন্সি যেখানে বেশি হবে, বা এটাকে আমরা নিউ দিয়ে লিখেছিলাম, নিউ যেখানে বেশি হবে ল্যামডা সেখানে কম হবে। ঠিক আছে, ল্যামডা সেখানে কম হবে। তো সেইভাবে তুমি যদি দেখতে চাও, জেনারেলি ওয়েভলেন্থকে আমরা ন্যানোমিটারে প্রকাশ করি 10⁻⁹। ঠিক আছে, 400 থেকে 700 ন্যানোমিটার এটা হচ্ছে ওয়েভলেন্থ। ঠিক আছে, 400 থেকে 700 ন্যানোমিটার হচ্ছে একটা ভিজিবল স্পেকট্রাম, যেটা আমরা চোখে দেখতে পাই, আমরা এর বাইরে কিছু দেখতে পাই না, জানো তো। এই 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার রেডিয়েশন বা ফ্রিকোয়েন্সি গুলা, এই সরি তরঙ্গ দৈর্ঘ্য যে আলোগুলো আছে, একমাত্র সেই আলোগুলো আমাদের চোখে ভিজুয়াল সেন্সেশন তৈরি করে। উপরেও দেখতে পাই না, নিচেও দেখতে পাই না। উপরে মানে কি, দেখো এই চার্টের উপরের দিকে কে আছে, ভায়োলেট, তাহলে ভায়োলেটের উল্টে উপরে কে হবে, আলট্রা ভায়োলেট। ইনফ্রা রেড, রেডের তলায় কে থাকবে, ইনফ্রারেড। আলট্রা মানে হচ্ছে কি বেশি, আর ইনফ্রা মানে হচ্ছে কম। তাহলে ভায়োলেটের উপরে হবে আলট্রা ভায়োলেট, আর রেডের নিচে হবে ইনফ্রারেড। ঠিক আছে, তো এই আলট্রা ভায়োলেট, এক্স রে, গামা রে এগুলো আমরা দেখতে পাই না। ইনফ্রারেড, শর্ট ওয়েভ রেডিও, ব্রডকাস্ট রেডিও, লং ওয়েভ রেডিও, এগুলো আমরা কিছু দেখতে পাই না। আমরা কেবলমাত্র 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার এই যে ডিস্টেন্স, এই যে ওয়েভলেন্থটা আছে, কেবলমাত্র ওইটুকু ওয়েভলেন্থকেই আমরা ফাইন্ড আউট করতে পারি, চোখে দেখতে পাই। মানে আমরা এর বাইরে কিছু দেখতে পাই না। ওই যে আমরা ভূত বলি না, ধরো কোনো জিনিসকে আমরা বুঝতে পারি না, কোনো জিনিস আমরা দেখতে পাই না, কোনো অ্যাক্টিভিটিকে আমরা দেখতে পারি না, তার রিজনটা হচ্ছে আমরা কেবলমাত্র চোখ দিয়ে এইটুকু মাত্র স্পেকট্রাম দেখতে পাই। আদারওয়াইজ এত বড় স্পেকট্রামের এক্সিস্টেন্স আছে। বুঝতে পারছো আমরা কত টাইনি স্পেকট্রাম চোখে দেখতে পাই? দেখো ভালো করে বোঝো, আমাদের চোখে দেখা যে আলোটা তার পরিমাণটা কতটা কম, বুঝতে পারছো কতটা কম ওয়েভলেন্থ আমরা ধরতে পারি? দেখো তার উপরেও দেখতে পাই না, নিচেও দেখতে পাই না। ঠিক আছে, এই ভ্যালুটা কিন্তু মনে রাখবে, 400 থেকে 700 ন্যানোমিটার। 400 ন্যানোমিটার মানে নিচের দিকে কে আছে, লাইট মানে রেড আছে, যার মানে এই 400 ন্যানোমিটারটাকে আমরা সব থেকে বেশি দেখতে পাই। যার ওয়েভলেন্থ কম তাকে আমরা সব থেকে বেশি দেখতে পাই। মনে রাখবে, লাল আলোকে কেন দূর থেকে দেখতে পাওয়া যায়, কারণ তার ওয়েভলেন্থটা কম হয় বাট ফ্রিকোয়েন্সি বেশি হয়। আবার বলছি, লাল আলোটা আমরা সব থেকে বেশি ভালোভাবে দেখতে পারি, ওই জন্য দূর থেকেও লাল আলোটা আমাদের চোখে হিট করে। তো ওই জন্য আমরা কি করি, লাল আলোটার ওয়েভলেন্থ সবসময় জেনে রাখবে সব থেকে কম হয়। আর আমাদের চোখের মধ্যে সব থেকে সুটেবল কালারটা কোনটা বলতো, ইয়েলো স্টিন্ট। ইয়েলোটা দেখো ঠিক মিডিলে রয়েছে, গ্রিন আর ইয়েলোর মাঝামাঝি এই যে জায়গাটা আমাদের চোখকে খুব মানে সুদিং একটা এফেক্ট তৈরি করে। চোখে দেখতে পাওয়ার জন্য সব থেকে বেস্ট কালার হচ্ছে এই ইয়েলো স্টিন্ট যেটা থাকে সেটা। ঠিক আছে, তো এইগুলো মনে রাখবে যে লাল আলোকে আমরা কেন বেশি দেখতে পাই, তরঙ্গ দৈর্ঘ্য কম হয়। তরঙ্গ দৈর্ঘ্য কম হওয়া মানে ফ্রিকোয়েন্সি তার ডিসপ্রপোর্শনাল ফ্রিকোয়েন্সি তার বেশি হয়, ওই জন্য অনেকটা দূর পর্যন্ত সেটা ট্রাভেল করতে পারে। ফ্রিকোয়েন্সি বেশি হওয়ার জন্য লাইট অনেক দূর ট্রাভেল করতে পারে। লাল আলো অনেক দূর দেখার মেন কারণটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। লাল আলোর ফ্রিকোয়েন্সি অনেক বেশি হয়। ঠিক আছে, আর অপোজিট স্পেকট্রামে তুমি যদি চলে যাও,
ভায়োলেটের তার ফ্রিকোয়েন্সি অনেক কম হয়, ওই জন্য ওটা দেখা যায় না দূর থেকে, ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু খেয়াল করে রাখবে, যে জিনিসটা বললাম সেটা ভালো করে খেয়াল করবে। নেক্সট দেখো, দেখো এই অবধি কারোর বুঝতে অসুবিধা আছে? না স্যার। হ্যাঁ, এই চার্টটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, এই চার্টটা থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। বেসিক্যালি জিজ্ঞেস করে যে আমাদের ভিজিবল রেঞ্জটা কত, আর আলট্রাভায়োলেট আর ইনফ্রারেড কোথায় আছে, মানে তোমাকে জিজ্ঞেস করবে যে 400 ন্যানোমিটারের নিচে আছে আলট্রাভায়োলেট না 700 ন্যানোমিটারের উপরে আছে আলট্রাভায়োলেট। সবসময় মনে রাখবে ভায়োলেটের বেশি হচ্ছে আলট্রা, ঠিক আছে? আর ইনফ্রা মানে কি, লালের ছোট, ইনফ্রা রেড হয়, আর আলট্রা ভায়োলেট হয়, মানে আলট্রা ভায়োলেটটা 700-র উপরে আর ইনফ্রারেডটা 400-র নিচে, ঠিক আছে? মানে কোনটা উপরে নিচে থাকে এটা খেয়াল রাখতে আর কিছু না। এবার দেখো এগুলো তোমরা ডেফিনিশন হিসেবে পড়বে, এই নোটটা আমি তোমাদের দিয়ে দেবো। রেডিয়েন্ট এনার্জি কাকে বলে? ইট ইজ দ্য এনার্জি রেডিয়েটেড আউট ইন দ্য ফর্ম অফ লাইট ডিভাইডেড বাই টোটাল এনার্জি রেডিয়েটেড বাই দ্য হট বডি, ঠিক আছে? একটা সোর্স যে শুধুমাত্র আলো দেবে তা নয়, তার সাথে কিছু টেম্পারেচারও বেরোবে, টেম্পারেচার রাইজও হবে, আরো অন্য কিছু রেডিয়েশনও হবে যেটা আমরা দেখতে পাবো না। তো ইন দ্য ফর্ম অফ লাইট যে রেডিয়েশনটা হয় উইথ রেসপেক্ট টু দ্য টোটাল রেডিয়েশন, টোটাল এনার্জি রেডিয়েশন, সেটাই হচ্ছে রেডিয়েন্ট এফিসিয়েন্সি আর বা রেডিয়েন্ট এনার্জি যাই বলো। তো সেইগুলো রেডিয়েন্ট এফিসিয়েন্সি, তো এইগুলো তোমরা একটু পড়ে নেবে, এখানে তোমাদের ডিটেইলে লেখা রয়েছে, এই সোর্সগুলো তোমরা একটু পড়ে নেবে। তারপর দেখো বলেছে হোয়েন emitted light becomes white, যখন আলোটা হোয়াইট হয়ে যায়, দ্যাট ইনক্লুডস অল দ্য ভিজিবল ওয়েভলেন্থ, তার মধ্যে সব কটা লাইট কিন্তু প্রেজেন্ট থাকে, ফ্রম এক্সট্রিম রেড টু এক্সট্রিম ভায়োলেট, সবকিছু প্রেজেন্ট থাকে যদি এমিটেড লাইটটা হোয়াইট হয়। When further increase in temperature produces radiation which are wavelengths smaller than that of the violet radiation, such radiations are invisible and are known as ultraviolet, ঠিক আছে? মানে দুটো স্পেকট্রামই কিন্তু আমরা চোখে দেখতে পাই না, আলট্রাভায়োলেট হচ্ছে ভায়োলেটের উপরে আর ইনফ্রারেড হচ্ছে রেডের নিচে। তো যখন তুমি কোন একটা বডিকে হিট করতে থাকো সেটা প্রথমে হোয়াইট কালার জেনারেট করে, ঠিক আছে? এবং হিট করতে 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 যখন তুমি সেটাকে রেড, এক্সট্রিম রেডে নিয়ে চলে যাও এবং এক্সট্রিম রেড থেকে তুমি সেটাকে এক্সট্রিম ভায়োলেটে নিয়ে চলে যাও, তারপরে কিন্তু আর কিছু দেখতে পাবে না, তাকে গরম করতে করতে তুমি আর সেটাকে দেখে কিছু পাবে না, তুমি তখন আর রেডিয়েশনটাকে ধরতে পারবে না নিজের চোখে, তারপরে কি রেডিয়েশন হচ্ছে তুমি সেটাকে আইডেন্টিফাই করতে পারবে। এই দেখো হিউম্যান, এটা আমি বলছি যে হিউম্যান আই এর সেনসিটিভিটি কোথায় সবথেকে বেশি, 555 ন্যানোমিটার। এটা হচ্ছে শর্ট কোশ্চেনে জিজ্ঞেস করে যে কত ন্যানোমিটার হচ্ছে আমাদের চোখের মধ্যে সবথেকে সেন্সিবল, সেটা হচ্ছে এই যে গ্রিন আলো আর সবুজ। দেখবে অনেকদিন তুমি যদি কোনো শহর এরিয়ায় থাকো যেখানে গাছপালা নেই, হঠাৎ করে তুমি ধরো গ্রামে ঘুরতে গেছো যেখানে ক্ষেতের পর ক্ষেত দেখতে পাচ্ছ, দেখবে আমাদের চোখে খুব ভালো লাগে ক্ষেত দেখতে বা সবুজ গাছপালা দেখতে, আমাদের চোখের পক্ষে খুব ভালো লাগে, ঠিক আছে? তার মেন রিজনটা হচ্ছে এই জিনিসটা, হলুদ আলো তারপরে সবুজ গাছপালা দেখতে আমাদের চোখের পক্ষে একটা সুদিং নেচার তৈরি করে, মানে চোখকে একটা কি বলবো মানে স্ট্রেস রিলিজ করে সবুজ সবুজ রংটা। তো মানে সবুজ রং বলতে গাছের যে রংটা, মানে গাছের যে সবুজ রংটা সেটা। তো ওই জন্য দেখবে যে এই এই রংটাকে আমরা বলি হচ্ছে এই ন্যানোমিটার, এই যে ফ্রিকোয়েন্সি রেঞ্জটা আছে, ফ্রিকোয়েন্সি না ওয়েভলেন্থটা আছে 555 ন্যানোমিটার, এটা হচ্ছে সবথেকে সুটেবল রেঞ্জ ফর আওয়ার ভিজুয়াল সেন্সেশনের জন্য, ঠিক আছে? তো এই কারণটা খেয়াল রাখবে যে যত দুদিকেই 400-র পরেও দেখতে পাবো না, 700-র পরেও দেখতে পাবো না, মানে পরে মানে 400-র আগে আর 700-র পরে, এই ইন বিটুইন সমস্ত কিছু আমরা দেখতে পাই, ঠিক আছে? আর 555টা সব থেকে সুটেবল, আমাদের সব থেকে ভালোভাবে আমরা চোখে বুঝতে পারি। এবার ব্যাপারটা হচ্ছে এই যে এখানে লেখা আছে দেখো, ইয়েলো লাইট অ্যাপিয়ার্স ব্রাইটার টু দ্য আই দ্যান রেড লাইট ডাজ, ঠিক আছে? যদি লাল আলো ব্যবহার করি, ঠিক আছে, সেটা কিন্তু অত ব্রাইট দেখাবে না অ্যাজ কম্পেয়ার টু ইয়েলো লাইট, ঠিক আছে? কিন্তু আমি তোমাকে আরো একটা জিনিস বলি, দেখবে এই যে মানে এই যে প্রেজেন্টেশনের মধ্যে যে লিখেছে সে কিন্তু ব্যাকগ্রাউন্ড হিসেবে রেডটাকে ইউজ করেছে, দেখতে পাচ্ছ? এই লেখাটা কিসের মধ্যে আছে? ব্যাকগ্রাউন্ডটা রেড রেড আছে।
রেড এর মধ্যে বাকি অন্য কালার গুলো দেখো, ইয়েলো, হোয়াইট, এগুলো বেশি পপ করে। পপ করা মানে হচ্ছে চোখে লাগে, হিট করে। ঠিক আছে, এর কারণটা কি? এর কারণটা হচ্ছে রেড আমাদের কাছে অতটা সেন্সিটিভিটি তৈরি করতে পারে না। সেই জায়গায় ইয়েলো হিউম্যান আইয়ের জন্য অনেক বেশি সেন্সিটিভ, সাদা আমাদের হিউম্যান আইয়ের জন্য অনেক বেশি সেন্সিটিভ। দেখো এইখানে যে ব্ল্যাক আছে না, এই ব্ল্যাকটা আমাদের কাছে কম সেন্সিটিভ, আমরা অতটা চোখে ইমেজে অতটা এফেক্ট তৈরি করে না। কিন্তু এই হোয়াইটটা আমাদের কিন্তু চোখে অনেকটা স্ট্রেস তৈরি করে, মানে অনেকটা কি বলবো এফেক্ট তৈরি করে। ওই জন্য ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড বা একটা ডিম কালারের ব্যাকগ্রাউন্ডের মধ্যে সবসময় জেটকে দেখানো হয়, কখনোই উল্টোটা করা হয় না। ভালো করে বোঝো কি বলছি। একটা হাইলাইটেড ব্যাকগ্রাউন্ডের মধ্যে ডিপ কালারকে কখনো ইউজ করা হয় না টেক্সটের জন্য। ধরো এইখানে যেটা রয়েছে ব্যাকগ্রাউন্ডটা একটু মানে ম্যাটম্যাটে কালারের, লালের কাছাকাছি, যেটা অত চোখে লাগে না, বাট ওর মধ্যে দেখো যে লেটারগুলো ইউজ করা হয়েছে ওইগুলো কিন্তু আমাদের চোখে খুব হিট করে। ওই জন্য দেখবে ম্যাক্সিমাম বিজ্ঞাপন, তুমি এয়ারটেলের বিজ্ঞাপন দেখো, ভোডাফোনের বিজ্ঞাপন দেখো, যাই বিজ্ঞাপন দেখো, সবকটা বিজ্ঞাপনে দেখবে ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো বা ব্যাকগ্রাউন্ডটা রেড আছে, ভিডিও ব্যাকগ্রাউন্ডটা রেড আছে, আর যে টেক্সটটা আছে সেই টেক্সটটা হোয়াইট আছে। তোমরা এয়ারটেলের অ্যাড দেখবে বা জিওর অ্যাড দেখবে, জিওতে তো নীল ইউজ করে, ঠিক আছে। তো ওরা ব্যাকগ্রাউন্ডটাকে সবসময় একটা মানে অন্য কালার ইউজ করে আর ফ্রন্ট কালারটাকে অন্য ইউজ করে, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে, হিউম্যান সেন্সিটিভিটি অফ আই কোন দিকে কি থাকে। এবার প্লেন অ্যাঙ্গেল সম্বন্ধে তোমাদের হয়তো আইডিয়া আছে, এইটা হচ্ছে প্লেন অ্যাঙ্গেল, ঠিক আছে। সাধারণত যেটা দুটো লাইন এর মধ্যে যে অ্যাঙ্গেলটা তৈরি হয় এটাকে আমরা বলি প্লেন অ্যাঙ্গেলিজম। দুটো লাইন যে একে অন্যের সাথে অ্যাঙ্গেল তৈরি করে এটাকে বলে প্লেন অ্যাঙ্গেল। এই প্লেন অ্যাঙ্গেলটা বোঝার কেন দরকার আছে? এই প্লেন অ্যাঙ্গেল থেকে আমরা সলিড অ্যাঙ্গেল সম্বন্ধে পড়বো। এই যে বলছিলাম একটা যদি শঙ্কু ইউজ করি, সেই শঙ্কু যে কোণটা তৈরি করবে দ্যাট ইজ আওয়ার সলিড অ্যাঙ্গেল, যেটাকে ওমেগা দিয়ে দেখানো, আমি ডেল্টা বলে দিয়েছিলাম ভুল করে, ওই ওমেগা বা ডেল্টা একই হবে। স্যার হ্যালো বলো। স্যার, একটু লিভ করছেন? হ্যাঁ স্যার, একটু হ্যাঁ হ্যাঁ, লিভ করো, অসুবিধা নেই। তো যেখানে তোমার এই গ্যাপটা যেখানে তোমার থাকবে, ঠিক আছে, এই যে সার্কুলার যে অ্যাঙ্গেলটা তৈরি করছে, এই সার্কুলার অ্যাঙ্গেলটাকে আমরা বলি সলিড অ্যাঙ্গেল। তো এটা আমি তোমাদের বললাম, প্লেন অ্যাঙ্গেলটা হচ্ছে জেনারেল দুটো লাইনের মধ্যে যে অ্যাঙ্গেল। আর এটাকে তো তোমরা হয়তো জানো, যেখানে একটা ফর্মুলা আছে এস ইকুয়াল টু আর থিটা, ঠিক আছে। এবার এই এস ইকুয়াল টু আর থিটাটা হচ্ছে কি, এসটা হচ্ছে তোমার কাছে আর্ক, এলটা এই আরটা হচ্ছে রেডিয়াস, থিটাটা হচ্ছে তোমার অ্যাঙ্গেল বিটুইন অ্যাঙ্গেল, ঠিক আছে। এখানে ধরো আর্কটাকে ওরা এল দিয়ে দেখিয়েছে, তাহলে এল ইকুয়াল টু আর থিটা এরকম রয়েছে, ঠিক আছে। থিটাটাকে তার আমরা কিভাবে ডিফাইন করি? এল বাই আর দিয়ে। থিটাটাকে আমরা কিভাবে ডিফাইন করি? এল বাই আর দিয়ে ডিফাইন করি। এবার দেখো সলিড অ্যাঙ্গেলকে বেসিক্যালি কিভাবে ডিফাইন করা হয়? সলিড অ্যাঙ্গেলকে বেসিক্যালি ডিফাইন করা হয় এরিয়া অফ দ্য সারফেস ডিভাইডেড বাই রেডিয়াস স্কয়ার। এরিয়া অফ দ্য সারফেস মানে হচ্ছে এই যে সার্কুলার এরিয়াটা দেখতে পাচ্ছ, এই উপরে সার্কুলার এরিয়াটা, এর এরিয়া ডিভাইডেড বাই রেডিয়াস স্কয়ার, মানে কতটা রেডিয়াস আমি কনসিডার করেছি। যদি আমি এখান থেকে কনসিডার করতাম, সাপোজ এখানে একটা রেডিয়াস কনসিডার করতাম, তাহলে এই লেন্থটা যদি সাপোজ আমি ধরছি r1 হয়, ঠিক আছে, তাহলে এইখানকার যদি একটা এরিয়া আমি ধরে নিই সাপোজ a1, ঠিক আছে, তাহলে a1 বাই r1 স্কয়ার উইল বি আওয়ার ওমেগা, যেটাকে আমরা ওই সলিড অ্যাঙ্গেল বা স্টেরেডিয়ান বা ডেল্টা বলছিলাম, ঠিক আছে। এটা হচ্ছে ওমেগা। অথবা ওমেগাটাকে আমি এরকম লিখতে পারি, সাপোজ এটা বাইরে যদি a হয়ে থাকে, a ডিভাইডেড বাই r স্কয়ার, rটা হচ্ছে টোটাল রেডিয়াসটা, ঠিক আছে, এইভাবে লিখতে পারো। সেটা প্লেস ডিপেন্ডেন্ট, ঠিক আছে। যদি a1 ধরি মানে ভেতরের এরিয়া ডিভাইডেড বাই এইটুকু জায়গা রেডিয়াস, আর এটা যদি বাইরের এরিয়া হয় ডিভাইড বাই বাইরের রেডিয়াসটা, ঠিক আছে। এইভাবে সলিড অ্যাঙ্গেলকে ডিফাইন করা হয়। এগুলো তোমাদের আমি বললাম। তো দেখো সলিড অ্যাঙ্গেলের ব্যাপারটা তোমাদের আগেই বলেছিলাম কিভাবে সলিড অ্যাঙ্গেল কি হয় না হয়। তো একটা বাল্বকে যখন তুমি ধরবে, বাল্বের চারিদিক দিয়ে আলো বেরোবে, ঠিক আছে। তো সলিড অ্যাঙ্গেল ফর বাল্ব ইজ 4 পাই। তুমি যদি বার করতে চাও দেখবে একটা স্ফিয়ারের জন্য 4 পাই আর স্কয়ার উইল বি দ্য এরিয়া, আর রেডিয়াস এর স্কয়ার দ্যাট ইজ ওমেগা, দ্যাট মিন্স ওমেগা সমান সমান 4 পাই বেরোবে। একটা স্ফিয়ারের যদি আমি এরিয়া বার করতে যাই, স্ফিয়ার মানে কি, একটা টর্চ রয়েছে, একটা বাল্ব রয়েছে, বাল্ব তো স্ফেরিক্যালি মানে চারিদিক দিয়ে আলো বার করে, ঠিক আছে। তো চারিদিক দিয়ে যদি আলো বার করে তাহলে তার টোটাল এরিয়াটা কত হবে? 4 পাই আর স্কয়ার ডিভাইডেড বাই আর স্কয়ার করলে 4 পাই হবে। সো দ্যাট গিভস আস আওয়ার আইডিয়া অ্যাবাউট হোয়াট ইজ স্টেরেডিয়ান। স্টেরেডিয়ানটা কোনটা দেখো এখানে বুঝতে পারছো আশা করি।
এই বাইরে যে সারফেসটা তৈরি হয়েছে, বাইরে যে সার্কেলটা তৈরি করেছে, এই সার্কেলের এরিয়া ডিভাইডেড বাই যতটা রেডিয়াস রয়েছে সেই রেডিয়াসের ডিভিশন। এটা হচ্ছে এক স্টেরেডিয়ান, বা স্টেরেডিয়ানটাকে আমরা বলছি সলিড অ্যাঙ্গেল, মানে সলিড অ্যাঙ্গেল যেটা ইউনিট সেটা হচ্ছে স্টেরেডিয়ান, ঠিক আছে। ওমেগাটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে স্টেরেডিয়ান বলা হয়, স্টেরেডিয়ান 4 পাই স্টেরেডিয়ান, ঠিক আছে। এমনিতে আমরা থিটাকে কি রেডিয়ান হিসেবে প্রকাশ করি, তো থিটাকে ডিগ্রিতে অথবা রেডিয়ানে বলি না, ইউনিট। হ্যাঁ প্লেন স্যার। অ্যাঙ্গেলকে কিসে বলি, বলি তো প্লেন অ্যাঙ্গেলকে, বলো বলো দেবাশিস বলো, প্লেন অ্যাঙ্গেলকে কি ইউনিট বলি, ডিগ্রি বা রেডিয়ান দিয়ে প্রকাশ করি তো। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো সিমিলারলি সলিড অ্যাঙ্গেলকে আমরা স্টেরেডিয়ান দিয়ে প্রকাশ করি, দিস ইজ ইউনিট। সলিড অ্যাঙ্গেলের ইউনিট হচ্ছে স্টেরেডিয়ান, ঠিক আছে। দেখো নেক্সট, এই অবধি কারো কোনো অসুবিধা নেই আশা করি, এগুলো তো বলেছিলাম আগে, তাই না। তো এরই দেখো ডিটেলটা এখানে লেখা রয়েছে, এবার দেখো লিউমিনাস ফ্লাক্স কাকে বলে লেখা আছে, এগুলো তোমাদের বললাম কতটা লাইট বেরোয়। লুমেন কাকে বলে দেখো সেটা লেখা আছে, লুমেনের একটা ডেসক্রিপশন দেওয়া আছে লুমেন কিভাবে হয়। তারপর দেখো লেখা আছে ক্যান্ডেল পাওয়ার। ক্যান্ডেল পাওয়ারটা অ্যাকচুয়ালি এটা লুমেনটা বুঝতে পেরেছো তো, লুমেনটা কি বলেছিলাম, দেখো একটা সোর্স থেকে হ্যাঁ কতটা স্যার। আলো সেটা। ক্যান্ডেল পাওয়ারটা অ্যাকচুয়ালি মেজারমেন্ট, বুঝতে পেরেছো। মেজারমেন্ট মানে হচ্ছে কতটা রেডিয়েন্ট এনার্জি বেরোচ্ছে, সেটাকে বলে ক্যান্ডেল পাওয়ার। এই টার্মটা আমি ডিফাইন করিনি, বাট কতটা অ্যামাউন্ট অফ আলো বেরোচ্ছে সেটাকে ক্যান্ডেল পাওয়ারের টার্মসে আমরা বোঝাতে পারি। ধরো কতটা আলো বেরোয় বা কতটা ফ্লাক্স, ফ্লাক্স মানে কতটা আলো, ফ্লাক্স মানে এখানে কতটা আলো বেরোচ্ছে, সেটাকে আমরা বলতে পারি ক্যান্ডেল পাওয়ার মাল্টিপ্লাইড বাই সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেলটা জেনারেলি যদি আমি এরকম স্ফেরিক্যাল সোর্স ধরি, চারিদিক দিয়ে আলো বেরোচ্ছে এরকম ধরি, তো ইন দ্যাট কেস তার স্টেরেডিয়ানটা কত হবে, স্টেরেডিয়ানটা কত হবে 4 পাই হবে। তো 4 পাই ইনটু 1, ক্যান্ডেল পাওয়ার যদি 1 হয়ে থাকে তাহলে 4 পাই লুমেন্স হবে, ঠিক আছে। এটা কিভাবে বার করলাম, দেখো আমি লিউমিনাস ইন্টেন্সিটি পড়িয়েছিলাম, লিউমিনাস ইন্টেন্সিটিকে কি বলেছিলাম, লুমেন পার স্টেরেডিয়ান বলেছিলাম, তাই তো। মানে আই ইকুয়ালস টু আমি এরকম বলেছিলাম লুমেন বাই ওমেগা, বা আই ইকুয়াল টু আমি কি বলেছিলাম ফাই বাই ওমেগা। এবার যদি আমাকে বলে হোয়াট ইজ দ্য ইউনিট অফ ইওর ইন্টেন্সিটি, ঠিক আছে, তাহলে লিউমিনাস অফ এই ইন্টেন্সিটির ইউনিটটা হচ্ছে ক্যান্ডেল পাওয়ার, সিপি। ইউনিট অফ ইন্টেন্সিটি, লিউমিনাস ইন্টেন্সিটির যে ইউনিট সেটা আমি তোমাদের বলিনি, সেই লিউমিনাস ইন্টেন্সিটির ইউনিটটা হচ্ছে আমার কাছে ক্যান্ডেল পাওয়ার। এবার এটাকে আমি বার কি করে করতে পারি, যদি 1 ক্যান্ডেল পাওয়ার হয় তার মানে এটা কি, কতটা ফ্লাক্স বেরোচ্ছে। ক্যান্ডেল পাওয়ার যদি 1 হয়ে যায় মানে আই ইজ, তখন আমাদের ফ্লাক্স কত বেরোবে, ফাই ইকুয়ালস টু আই ইনটু ওমেগা। এবার যদি সার্কুলার বা সিলিন্ড্রিক্যাল একটা সোর্স হয়, এই সরি স্ফেরিক্যাল যদি সোর্স হয়, ওমেগাটা কত হয়, স্ফেরিক্যাল সোর্সের জন্য 4 পাই। এবার ক্যান্ডেল পাওয়ারটাকে যদি আমি ইন্টেন্সিটিটাকে 1 ধরে নিই তাহলে কত হবে 1 ইনটু 4 পাই, মানে কতটা ফ্লাক্স বেরোচ্ছে, দ্যাট ইজ 4 পাই অ্যামাউন্ট অফ ফ্লাক্স বেরোচ্ছে। ক্যান্ডেল পাওয়ার ইজ দ্য ইউনিট অফ লিউমিনাস ইন্টেন্সিটি। আমরা কি কি পড়েছিলাম, সোর্স থেকে যে আলোটা বেরোয় সেটাকে বলি ফাই বা ফ্লাক্স। ফ্লাক্স পার ইউনিট সলিড অ্যাঙ্গেলকে আমরা বলি ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি যেটা দেবজ্যোতি বোর্ডে পড়েছিল দ্যাট ইজ ইলুমিনেশন। ইলুমিনেশন যেটা রিফ্লেকশন হয়ে বাড়ি চোখে এসে পড়ে সেটাকে বলি ব্রাইটনেস। তো ইলুমিনেশনের ইউনিট হচ্ছে আই এর আই, মানে লিউমিনাস ইন্টেন্সিটির ইউনিট হচ্ছে ক্যান্ডেল পাওয়ার, ঠিক আছে, দ্যাট ইজ 5 পার ইউনিট সলিড অ্যাঙ্গেল, 5 বাই ওমেগা, ঠিক আছে। নেক্সট এখানে লিউমিনাস ইন্টেন্সিটিটাকে ডিফাইন করেছে, ঠিক আছে, 5 বাই ওমেগা, এটাই আমি তোমাদের বলি। এখানে একটা ছবি দিয়ে ওটাকে বোঝানোর চেষ্টা করেছে 5 বাই ওমেগা। এটা হচ্ছে ওমেগাটা ক্যাপিটাল ডেল্টা, ঠিক আছে, এটা ওমেগা না ক্যাপিটাল ডেল্টা, এই একই ব্যাপার, ওমেগা মোটামুটি বুঝতে পারো, ক্যাপিটাল ওমেগা দিয়ে তুমি এটা বুঝতে পারো, ঠিক আছে। মানে কতটা ইন্টেন্সিটির আলো বেরোচ্ছে দ্যাট ইজ 5 বাই ওমেগা। নেক্সট দেখো ইলুমিনেশন, তোমাদের বলেছিলাম যে লুমেন বেরোলো পার ইউনিট স্কয়ার এরিয়াতে, যেটা সোর্স থেকে ইন্টেন্সিটি হলো, সারফেসে যেটা এসে পড়লো দ্যাট ইজ ই, ডিফাইন করেছিলাম দ্যাট ইজ ইলুমিনেশন, ঠিক আছে। আর ইলুমিনেশনের ইউনিটটা বলেছিলাম কত, লাক্স। নেক্সট দেখো এই ছবিটা দেখে বুঝতে পারবে কতটা লাইট বেরোলো, সেটাকে বললাম লিউমিনাস ফ্লাক্স। পার ইউনিট সলিড অ্যাঙ্গেলে কতটা বেরোলো দ্যাট ইজ ক্যান্ডেলা।
সোর্স বা সাবজেক্টের উপর কতটা এসে পড়লো বা এর উপর কতটা এসে পড়লো, দ্যাট ইজ ইলুমিনেন্স, অথবা এটাকে আমরা বলছিলাম তোমার ইলুমিনেশন হিসেবে বলছিলাম, আর এটা হচ্ছে ব্রাইটনেস, যেটা চোখের মধ্যে গিয়ে পড়ছে, দ্যাট ইজ ক্যান্ডেলা পার মিটার স্কয়ার। ঠিক আছে, এবার দেখো লাক্সের এখানে একটা ডেফিনেশন তৈরি করেছে, ডিফারেন্ট এখান থেকে তোমরা পড়ে নেবে। লুমিনেন্সের ব্যাপারে বলেছে, লুমিনেন্স ইজ দ্য মেজার অফ অ্যামাউন্ট দ্যাট ইজ এমিটিং ফ্রম দ্য লাইট, ঠিক আছে, পাসিং থ্রু আ রিফ্লেক্টেড ফর্ম অফ এ পার্টিকুলার সোর্স অফ সলিড অ্যাঙ্গেল। ঠিক আছে, এটাই ওই লুমিনেন্স যেটা বললাম। ঠিক আছে, দেখো লুমিনেন্স সম্বন্ধে এখানে বলেছে যেটা আমাদের চোখে এসে হিট করছে, দ্যাট ইজ লুমিনেন্স। সবসময় মনে রাখবে, আমাদের চোখে এসে যেটা হিট করছে দ্যাট ইজ লুমিনেন্স। ঠিক আছে, এখানে ওরা একটা ডেফিনিশন দিয়েছে, দ্যাট ইজ আই পার আর স্কয়ার। ঠিক আছে, মানে ক্যান্ডেলা পার স্কয়ার মিটার, কতটা ইন্টেন্সিটির আলো তোমার চোখে এসে পড়ছে, এটা এখানে লেখা আছে। Luminance describes the measurement of the amount of light emanating and passing through the reflected surface and for a particular solid angle. ঠিক আছে, মানে কতটা আলো তোমার চোখে এসে পড়ছে পার ইউনিট সলিড অ্যাঙ্গেলে, দ্যাট ইজ বেসিক্যালি গিভস আস আওয়ার লুমিনেন্স। ঠিক আছে, তো এই চারটে টপিক এবং ডেফিনেশন তোমরা এখান থেকে পড়ে নেবে। ঠিক আছে, আর বাকি যা হাবিজাবি লেখা আছে সেগুলো একটু তোমরা পড়ে, মানে মোটামুটি যা ডিটেলস আমাদের লেখা আছে সেগুলো একটু পড়ে। ঠিক আছে, আজকে তোমাদের এই অবধি থাকবে। ঠিক আছে, আর যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। তা ক্যান্ডেলা বললেন না, ক্যান্ডেলা মানে কি ক্যান্ডেল পাওয়ার? ক্যান্ডেলা মানে ক্যান্ডেল পাওয়ার, রাইট, ক্যান্ডেলা মানে ক্যান্ডেল পাওয়ার। লিউমিনাস ইন্টেন্সিটির ইউনিটটা হচ্ছে ক্যান্ডেল পাওয়ার অথবা ক্যান্ডেলা। ঠিক আছে, চারটে টার্ম ফাই, দেখো তোমরা শুধু এই চারটে টার্মকে মাথায় নিয়ে চলবে সব সময়। এত গান হলে আর কোথায় মাথায় থাকবে সব। দেখো সোর্স থেকে কি বেরোয়? লুমেন বেরোয়। লুমেন পার ইউনিট সলিড অ্যাঙ্গেলে কতটা কি তৈরি হয়? লুমিনাস ইন্টেন্সিটি তৈরি হয়। সারফেসের উপর কি এসে পড়ে? ইলুমিনেশন। আমি চোখে কি দেখতে পাই? ব্রাইটনেস। ঠিক আছে, ইন্টেন্সিটি এই লুমিনাস ইন্টেন্সিটির ইউনিট কি? ক্যান্ডেল পাওয়ার অর ক্যান্ডেলা। ক্যান্ডেলা। ইলুমিনেশনের ইউনিট কি? লাক্স। ফ্লাক্সের ইউনিট কি বা লাইটের ইউনিট কি? কতটা অ্যামাউন্ট অফ লাইট বা কতটা অ্যামাউন্ট অফ ফ্লাক্স বেরোচ্ছে তার ইউনিট কি? লুমেন। ব্রাইটনেসের ইউনিট কি? ব্রাইটনেস হচ্ছে কত ক্যান্ডেল পাওয়ার পার ইউনিট স্কয়ার মিটারে তুমি পাচ্ছ, মানে সিপি পার মিটার স্কয়ার, ক্যান্ডেলা পার মিটার স্কয়ার অথবা ক্যান্ডেলা পার মিটার স্কয়ার, ক্যান্ডেলা পার মিটার স্কয়ার, দ্যাট গিভস আস ব্রাইটনেস। ঠিক আছে, দুটো টার্মের সঙ্গে কখনো গোলাবে না। ঠিক আছে, ইলুমিনেন্স আর ইলুমিনেশন এই দুটো একই জিনিস, ভালো করে বুঝো। ইলুমিনেন্স আর ইলুমিনেশন বা বোথ আর সেম। ঠিক আছে, ইলুমিনেন্স আর ইলুমিনেশন, আবার বলছি ইলুমিনেশন, ঠিক আছে, বোথ আর সেম। ইলুমিনেন্স এটা যেটা লিখেছে, এটা লিখেছে লিউমিনেন্স, ভালো করে পড়ে দেখো, এটা লিউমিনেন্স লিখেছে। ঠিক আছে, আর এটা লিখেছে ইলুমিনেন্স। এটা হচ্ছে লিউমিনেন্স, এটা হচ্ছে ইলুমিনেন্স। লিউমিনেন্সটাকে আমরা বলি ব্রাইটনেস। ব্রাইটনেস। ঠিক আছে, তো তোমরা চারটে টার্ম মনে রাখবে। ফ্লাক্স বেরোয় সোর্স থেকে, তার জন্য আমরা ইন্টেন্সিটি, লুমিনাস ইন্টেন্সিটি পাই, বা লুমেন থেকে আসে লুমিনাস ইন্টেন্সিটি, লুমিনাস ইন্টেন্সিটি থেকে আছে হচ্ছে ইলুমিনেশন। ইলুমিনেশন যেটা আমরা চোখে রিসিভ করি, দ্যাট ইজ ব্রাইটনেস। ইলুমিনেশনকেই ইলুমিনেন্সও বলে, আর ব্রাইটনেসকে লিউমিনেন্স বলে। ঠিক আছে, এই টার্মগুলো গোলাবে না। ব্রাইটনেসকেই লিউমিনেন্স বলে আর ইলুমিনেশনকে লিউমিনেন্স বলে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ফ্লাক্স যেটা বলছে লিউমিনাস ফ্লাক্স হচ্ছে লাইটটাকেই বলা হচ্ছে লিউমিনাস ফ্লাক্স, কতটা আলো বের হচ্ছে, দ্যাট ইজ লিউমিনাস ফ্লাক্স। আর লিউমিনাস ফ্লাক্সের ইউনিটটাই হচ্ছে কি? লুমেন। যেটাকে আমরা লাইট বলি সেটাই হচ্ছে লিউমিনাস ফ্লাক্স, আর তার ইউনিটটা হচ্ছে লুমেন। এই ছবিটা তোমরা পরীক্ষায় আঁকবে এবং এই ছবিটাই পড়বে। এই ছবিটা যদি ঠিকভাবে বুঝতে পারো, সমস্ত ডেফিনেশন সবকিছু তুমি লিখতে পারো। আজকে গোটা 2 ঘন্টার পড়ানো সারমর্ম হচ্ছে এটা। ঠিক আছে, তো এইটা তোমরা খেয়াল রাখো, বাস, আর কিছু জানার দরকার নেই। ওই জন্য আমি যখন পড়ানোটা শুরু করেছিলাম, আমি তোমাদের সবার আগে এই ছবিটাকে ডেসক্রাইব করেছিলাম।
এই ছবিটাই হচ্ছে মেন। তাহলে কি কি হলো বলো? সবার ফার্স্টে কে আসে? lumen, স্যার লুমেন, লুমেন। লুমেন থেকে কি আসে? lumen লুমিনাস intensity, ইন্টেন্সিটি, লুমিনাস ইন্টেন্সিটি। লুমিনাস ইন্টেন্সিটি থেকে কি আসে? illuminance, লুমিনাস ইন্টেন্সিটি থেকে আসে হচ্ছে ইলুমিনেন্স। ইলুমিনেশন। বা illumination, ইলুমিনেশন, হ্যাঁ ইলুমিনেশন। আর ইলুমিনেশন থেকে কি আসে? luminance বা brightness, ব্রাইটনেস। ঠিক আছে, এই টার্মগুলো মনে লুমিনাস বা রাখো। ব্রাইটনেস। হ্যাঁ, ব্রাইটনেস। এবার বলো যে যে আলোটা বেরোচ্ছে তার ইউনিট কি? লাইট ফ্লাক্স বা লুমিনাস ফ্লাক্সের ইউনিট কি? যে আলোটা বেরোচ্ছে তার ইউনিট কি? লুমেন, লুমেন। লুমেন। এবার বলো যে যে ইন্টেন্সিটিতে আলোটা বেরোচ্ছে, দ্যাট ইজ লুমিনাস ইন্টেন্সিটি। লুমিনাস ইন্টেন্সিটির ইউনিট কি? candela, ক্যান্ডেল পাওয়ার ক্যান্ডেলা। বা ক্যান্ডেল। ক্যান্ডেল পাওয়ার। ক্যান্ডেলা বা ক্যান্ডেল পাওয়ার, রাইট। আচ্ছা, ইলুমিনেশন মানে তুমি ওয়ার্কিং প্লেনে যে লাইটটা দেখতে পাচ্ছ, ইলুমিনেশনের ইউনিট কি? lux, লাক্স, লাক্স। তুমি যে চোখে যে ব্রাইটনেস বা সেন্সেশনটা হচ্ছে, চোখে যে সেন্সেশন বা ব্রাইটনেস, তার ইউনিট কি? candela per meter square, ক্যান্ডেলা পার মিটার ক্যান্ডেলা স্কয়ার। পার হ্যাঁ ক্যান্ডেলা পার মিটার স্কয়ার। ক্যান্ডেলা পার মিটার স্কয়ার। ঠিক আছে, তো এইভাবে তোমরা জিনিসগুলোকে ডেভেলপ করবে, এইভাবে জিনিসগুলোকে পড়বে, দেখবে আমার ক্লাস করার পর তোমাদের আর বইগুলো পড়তে হবে না, অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, ও কোনো প্রবলেম হবে না, তোমরা ক্লাসটা ঠিক মতো করতে পারলে মুখস্থ হয়ে যাবে। আর আমি নোটটা পাঠিয়ে দিচ্ছি, আজকে আর ভুল হবে না, আমি এটা পাঠিয়ে দিচ্ছি। দেখো কারোর কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। না স্যার। ঠিক আছে, না স্যার, আর চেষ্টা করবে যাতে মিস না হয়ে যায়। ঠিক আছে, মিস হয়ে গেলে কি হয়, তোমাদের যা কোশ্চেন বা ডাউট গুলো থাকে সেগুলো হয়তো ক্লিয়ার করতে আমার অসুবিধা হবে। চেষ্টা করবে যাতে ক্লাস মিস না হয়। ঠিক আছে, আর যেদিনকে যেটা পড়াবো সেদিনকে সেটা যে কোনো স্ট্যান্ডার্ড বই থেকে পড়ে নেবে, যে কোনো স্ট্যান্ডার্ড বই থেকে। ঠিক আছে, এই বইটার জন্য মানে ইউটিলাইজেশন ট্রাকশনের জন্য তোমরা এইচ পারতাব বলে একজন রাইটার আছে, ওনার বই ফলো করবে। এইচ পারতাব নামটা জানো? শুনেছিলে আগে? না স্যার। না স্যার, এটা লিখে নাও, এইচ পারতাব। এটার জন্য ওই একটা বই কিনলেই হবে, ইউটিএইচ এর জন্য একটা বই কিনলেই হবে। স্যার বলছি বলো। আমাদের ইউটিএইচডির মধ্যে যে ট্র্যাকশন আছে আর ইলেকট্রিক্যাল ট্র্যাকশন দুটো কি আলাদা নাকি স্যার একই? একই একই, একটু বেশি আছে ওখানে ইন্টারঅ্যাকশন, আচ্ছা একটু বেশি আছে, একই একই। তাহলে কি বলবো? এইচ পারতাপ স্যারের বই পড়বো। আর কোনো বই আছে স্যার? হ্যাঁ আছে, বিএল থেরেজার ফোর্থ ভলিউম, এই তো ফোর্থ নয়, থার্ড ভলিউম, যেখানে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন আছে। ঠিক আছে, এইচ পারতাপ স্যারের বই আছে ইউটিএইচডির উপর। ঠিক আছে, ইউটিলাইজেশন ট্রাকশন হিটিং টাইপসের উপর। আর বিএল থেরেজা স্যারের থার্ড ভলিউমটা আছে। এই কোনো একটা বই পারচেজ করে নেবে, এইটা পারচেজ করে নেবে, এইচ পারতাপ, তাহলেই হবে। ঠিক আছে, এই বইটা পারচেজ করে নেবে। তাহলে এখানেই কলটা এন্ড করছি। দেখো কারো কোনো কোশ্চেন আছে? আর না না স্যার। স্যার। না স্যার, আজকে একটু মানে দুপুরবেলা হোক বা রাত্রিবেলার দিকে হোক, যে ছবিগুলো যে বই যে জিনিসগুলো বললাম সেগুলো একটু খাতায় লিখে নাও। ঠিক আছে, এই নোটটা দেখে নোটটাকে কপি করে খাতায় লিখে নাও, নোট করে নাও খাতায়, তাহলে জীবনে কোনোদিন ভুলবে না। আর সেটা আজকের মধ্যেই করবে। ঠিক আছে, আর ওকে যেটা স্যার। টাস্ক দিলাম, তোমাদের বাড়িতে যে ল্যাম্প বা লাইট তোমরা ব্যবহার করছো তার লুমেন আউটপুট আর তার ওয়াটেজ সেগুলো লিখে পাঠাবে। ঠিক আছে, তোমাদের বাড়িতে যা আছে সেটা ওই গ্রুপের মধ্যে সেন্ড করবে, তাহলেই হবে। যে কোনো একটা বা দুটো লাইটের বললেই হবে, সব কটা নয়, যে কোনো একটা বা দুটো বললেই হবে। ঠিক আছে, তো এখানে এন্ড করছি। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে? আর বলো, না স্যার। সৌমদীপ বলবে কিছু? বলো। হ্যাঁ স্যার বলছিলাম নেক্সট পড়া কবে? নেক্সট আবার সোমবার হবে। স্যার বলছিলাম যে আমার না সোমবার আর বুধবারটা একটু প্রবলেম হচ্ছে টাইমিং এর। সোমবার বুধবার প্রবলেম হচ্ছে, কিছু করার নেই গো, কিচ্ছু করার নেই। স্যার একটা দিন সকালে করা যাবে না? একটা দিন, যে কোনো একটা দিন। বুধবার দিন সকালে করতে পারবে? হ্যাঁ মানে আমার তো কোনো অসুবিধা নেই স্যার। দেখো মেন প্রবলেম হচ্ছে কি,
সকালবেলাটা আমার জন্য একটু ডিফিকাল্টি হয়, ঠিক আছে। ছুটির দিনগুলো আমি করতে পারি, যেমন ধরো আজকে তো ছুটির দিন ছিল, ওই জন্য আমি আজকে করে দিতে পারলাম। আদারওয়াইজ কি হয়, আমি তোমাদের বলেছিলাম যে বুধবার দিনের ক্লাসটা ফিক্স থাকবে, বুধবার দিনের ক্লাসটা চেঞ্জ হবে না, ঠিক আছে। কিন্তু সোমবার দিন আর শুক্রবার দিনের মধ্যে একটু চেঞ্জ হবে, সোমবার আর শুক্রবারের মধ্যে চেঞ্জ হবে, কারণ ব্যাপারটা সোমবার দিন আমি ট্রাভেল করি, তো রাত্রিবেলা যদি কোনো কারণে ক্লাস নিতে না পারি, ওই জন্য শুক্রবারটা ধরা আছে। আবার শুক্রবার দিনও আমি রিটার্ন করি, ঠিক আছে। যে কোনো একটা দিন তোমাদের ফিক্স থাকবে, সেটা হচ্ছে বুধবার দিনটা মেনলি তোমাদের ফিক্স থাকবে, ঠিক আছে। তো ওই টাইমটা চেঞ্জ করো না। এবার তোমার বলো কটা থেকে ক্লাস থাকে সৌমদীপ? আমার স্যার সোম বুধ শুক্র স্যার কি বলে 6:30 থেকে ক্লাস থাকে। 6:30 থেকে কটা অবধি? স্যার ধরুন 7:30 8টা এরকম ঠিক থাকে না, এরকম 7:30 8টা, 7:30 7:30 ম্যাক্সিমাম। 7:30 অবধি। তো আমরা যদি 7:30 থেকে ক্লাস শুরু করি, অনলাইন শুরু করবো, তো তোমার অসুবিধা হবে? না স্যার, ট্রাভেল করি তো, মানে ট্রেনে যাতায়াত তখন একটু নেটওয়ার্কের তুমি প্রবলেম রেকর্ডও আছে। পেয়ে যাবে, তুমি রেকর্ডিংটা পেয়ে যাবে, অসুবিধা নেই, আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে। আর আমি কেন চেঞ্জ করতে চাইছি না, দেখো মানে চেঞ্জ করাটা আমার কাছে কোনো বড় ব্যাপার না, আমি করতেই পারি। কিন্তু সকালবেলাটা যদি করা যায়, আমি দেখছি যদি পসিবল হয় আমি করবো, ঠিক আছে। কিন্তু স্যার সকালবেলা সকালবেলা স্যার বলো। সমস্যাটা সামনের সপ্তাহ থেকে তো কলেজ খুলে যাচ্ছে আমাদের। হ্যাঁ, এইটা একটা বড় ব্যাপার, তুমি সকালবেলাটা করতে পারবে না। সকালবেলা করলেও ধরো মানে ওই 5টা থেকে করতে হবে, 5টা 5:30 বা 6টা থেকে করতে হবে, ঠিক আছে। 6টা থেকে 8টা বা 6টা থেকে 7:30, এর থেকে বেশি হবে না, ঠিক আছে। সকালবেলাটা টাইমের কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। যেমন ধরো এখন কিন্তু টাইমের কনস্ট্যান্ট নেই আমার কাছে, তোমরা চাইলে আমি এখন আরো পড়াতে পারবো, কিন্তু আমার এনার্জি নেই আর। তো এখন টাইমের কনস্ট্যান্টটা নেই, কিন্তু সকালবেলা আমার কাছে টাইমের কনস্ট্যান্ট থাকে, রাত্রিবেলা টাইম কনস্ট্যান্টটা কম থাকে, বুঝতে পেরেছো? মানে রিল্যাক্স হইতে অনেক কিছু বলা যায়। আর সকালবেলা যেহেতু আরো অনেক টাস্ক থাকে, তারপর পর অনেক কাজ করার থাকে, তো ওই জন্য ওটা অনেক বেশি হেক্টিক হয়ে যায় আর কি, মানে ওর মধ্যেই আমার শেষ করতে হবে। যেমন ধরো মানে আমাদের মাস্টার্স এর ক্লাস এর জন্য আমাদের যেতে হয় 10টার সময় যাদবপুরে। তো 10টার মধ্যে এন্ট্রি টাইম, মানে হচ্ছে আমাকে মোটামুটি ওই, আমি ওখানেই থাকি, যাদবপুরেই থাকি, তাও 9টা 9:30টার মধ্যে বেরিয়ে যেতে হয়। তো ওই জন্য সকালবেলা টাইমটা আমার কাছে খুব ক্রিটিক্যাল থাকে, আমার থিসিস সাবমিশন আছে, তো ওই জন্য একটু টাইম লাগে আর কি। ওই জন্য আমি সকালবেলা টাইমটা খুব রেয়ারলি মানে কারোর সাথে শেয়ার করি না আর কি, মানে কোনো পড়ানোই আমার সকালবেলা অ্যাজ সাচ নেই, শনিবার রোববার বাদ দিয়ে। শনিবার রোববারটা আর বাকি সমস্ত দিনই বেলায় থাকে। তো একটু চেষ্টা করো বুধবার দিনটা, যদি তোমার কোনো পার্সোনাল অসুবিধা থাকে, তুমি বুধবার দিনটা বাড়ি পৌঁছে আমাকে জিজ্ঞেস করতে পারো, ফোন করতে পারো, ঠিক আছে, যে আজকে কি ঠিক আছে স্যার। পড়ালেন বা কি হলো না হলো, ঠিক আছে। আর যদি হেল্প চাই তো ওই রেকর্ডিংটা একবার দেখে নেবে, ঠিক আছে, একটু হুম ফাস্ট ফরওয়ার্ড করে দেখে নেবে রেকর্ডিংটা, তাহলে হয়ে যাবে। তো ঠিক এগুলো তো আছে। তোমার কাজে আসবে, তো অসুবিধা কিছু হবে না, ঠিক আছে, করতে থাকো, হুম problem হবে না। ঠিক আছে, তাহলে আজকে এখানে এন্ড করলাম। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ঠিক আছে, ওয়েলকাম। ওকে থ্যাংক স্যার। ইউ স্যার, প্লিজ। আরেকটা জিনিস বলে দিই তোমাদেরকে, ঠিক আছে, একটা একটা ছোট্ট জিনিস তোমাদের বলে দিই, যে উম, তোমরা তো নতুন জয়েন করেছো, ঠিক আছে। এবার তোমাদের মধ্যে আমি মনে হয় ঐশিক আমাকে ফোন করেছিল, বা আমি ওকে ফোন করতে বলেছিলাম। তোমাদের মধ্যে কারোর গভর্নমেন্ট জব প্রিপারেশন করার ইচ্ছা আছে? ঐশিক বলেছিল আছে, তো তোমাদের মধ্যে কারোর আছে কি? না স্যার, আপাতত এখন সেরকম। আচ্ছা, তো ওই কারো যদি থাকে, তো আমরা একটা মানে আমাদের একটা প্রজেক্ট বা একটা ইয়ে চলে, যেখানে আমরা দু চারজন টিচার আছে, যারা আমরা শেয়ার্ড ওয়েতে ওই এসএসসি যেই মানে তোমাদের যে এটা যখন পাস করে যাবে, ডিপ্লোমা পাস করে যাবে, তো ডিপ্লোমা পাস করে যাওয়ার পর ওই এসএসসি যেই একটা কোচিং আমরা প্রোভাইড করি, ঠিক আছে। তো ডিসেম্বর মাসের শুরু থেকে একটা ব্যাচ স্টার্ট হচ্ছে, ঠিক আছে। তোমাদের একটা ছোট্ট ডিটেল দিয়ে রাখি, ঠিক আছে, একটা ছোট্ট ইনফরমেশন একটু দিয়ে রাখি। হ্যালো স্যার, আমি একটু লিভ করতে পারি আজকে? হ্যাঁ হ্যাঁ, বেরোতে পারো, অসুবিধা নেই। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হুম হুম। তো সেক্ষেত্রে দেখো, এখানে একটা ছোট্ট একটু আইডিয়া দিয়ে দিই, একটুখানি জাস্ট একটা পেজ আমি তোমাদের একটু বলে দিই, ঠিক আছে। এই প্রেজেন্টলি আমাদের একটা এক মিনিট, আমাদের প্রেজেন্টলি একটা ওই যে ব্যাচটা স্টার্ট হচ্ছে, ঠিক আছে।
তো তোমরা হয়তো এই ভিডিওটা একটু দেখবে, ঠিক আছে? তোমাদের ভিডিওটা আমি একটা ইউটিউবের ভিডিও লিংক দিয়েছিলাম, তোমরা এই কোর্সের ডিটেলটা একটু দেখবে, ঠিক আছে? যদি কোনো অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করো। আমাদের এই 3টে টাইপের কোর্স চলছে, যেখানে ফুল কোর্সের মধ্যে জাস্ট অ্যাট দ্য কস্ট অফ 399, ঠিক আছে, 299, তোমরা 3000 টাকার মধ্যে পুরো 1 বছরের একটা ফুল কোর্স করতে পারবে, ঠিক আছে? যেখানে তোমার পুরো এসএসসি যেই যে সিলেবাসটা আছে ইনক্লুডিং এভরিথিং তোমাদের কভার করা হবে। আর এই 499 যে প্রিমিয়াম কোর্সটা, সেটা কি হয়, এইখানে যে তুমি ক্লাসটা করো ওর পুরো ক্লাসের ভিডিও রেকর্ডিংটা তোমাকে প্রিমিয়াম কোর্সের মধ্যে অ্যাড করে শেয়ার করে দেওয়া হবে, ঠিক আছে? তো তোমাদের যদি প্রিভিয়াস সাবজেক্টগুলো মনে থেকে থাকে বা কোনো যদি অসুবিধা না হয়, তো মানে অসুবিধা থেকে থাকে যেগুলো হয়তো বুঝতে পারছো না বা কোনো প্রবলেম হচ্ছে, তো সেক্ষেত্রে তোমরা এই ফেসিলিটিটা নিতে পারো। এই ব্যাচটা নভেম্বর থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? তোমাদের যদি কারোর ইচ্ছা থাকে জানাতে পারো। তো এটার মান্থলি অপশনসও আছে, তোমরা 400 টাকা মান্থলি পেমেন্টের থ্রু দিয়ে করতে পারো, ঠিক আছে? মান্থলি অপশনেও পড়াশোনা করা যায় এটাতে। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে এই বিষয়ে ডিটেলসে, তুমি আমাকে ফোন করেও জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে? এখানে অ্যাকচুয়ালি আরো দুজন ফ্যাকাল্টি আছেন, একজন ফ্যাকাল্টি তোমাদের এই কোশ্চেন পেপার ডিজাইন করে দেন, আর একজন ফ্যাকাল্টি তোমাদের ইয়ে দেন, নন টেকনিক্যাল পার্টটা পড়ান, ঠিক আছে? দিয়ে এইভাবে পুরো শনিবার আর রবিবারই তোমাদের ক্লাসটা হয়, ঠিক আছে? আর এটা পুরোপুরি গভর্নমেন্ট জব বেসিস। তোমাদের ডিপ্লোমা পাস করার পর যাবতীয় যা গভর্নমেন্ট জব আছে সব গভর্নমেন্ট জবের A to Z কভারেজ থাকে এর মধ্যে, ঠিক আছে? কোশ্চেন পেপার থেকে শুরু করে টেস্ট সিরিজ থেকে শুরু করে যেগুলো দরকার একটা গভর্নমেন্ট জব ক্লিয়ার করার জন্য, সেগুলো সবই গাইডেন্স এর মধ্যে দেওয়া হয়, ঠিক আছে? তো এটাই আমার বলার ছিল, আর কিছু বলার নেই, ঠিক আছে? তোমরা তোমাদের যদি কিছু বলার থাকে বলতে পারো, আদারওয়াইজ লিভ করবো। ঠিক আছে স্যার, আসলাম। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি এখানে লিভ করলাম স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক আছে। স্যার আসছি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।